একটা হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, আর হচ্ছে ক্যাপাসিটর। রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ওকে, দেখো এই রেজিস্টারের কি হচ্ছে, রেজিস্টারের অ্যাক্রস এ ভোল্টেজ আর কারেন্টের রিলেশন বলো আমাকে। এই রেজিস্টারের অ্যাক্রস এ ভোল্টেজকে আমি ধরে নিলাম ভিআর, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইআর। তাহলে এরা দুজন কিভাবে থাকবে, কারেন্ট আর ভোল্টেজ, বলো। R is equal to V by R. না না, V by R. ওটা বলিনি বাবা, ওই ল্যাগিং লিডিং ব্যাপারটা বলেছি। ইন ফেস আর ল্যাগ করবে, লিড করবে, কে কাকে লিড করবে, ল্যাগ করবে, সেগুলো বলেছি আগের ক্লাসে, লাস্ট ক্লাসে যেটা হয়েছিল। কি বললাম বুঝলে তো? লাস্ট ক্লাস যারা নোটস করেছো, নোটসটা বের করো, দেখো কি করিয়েছি, সবাই বের করো। ভিটা লিড করবে স্যার, হ্যাঁ, ভিটা লিড করবে। ভিটা লিড করবে ফর রেজিস্ট্যান্স। দেখো খাতা। স্যার আগের দিনে তো ওই ইয়েরটা হয়েছিল, অ্যাম্পিয়ারেরটা হয়েছিল, ওই যেটা আমি তোমাদের ইন্ডাকটেন্স, প্রমাণ, সরি হ্যাঁ, ইন্ডাক্টর ক্যাপাসিটর। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়েছিল বলো? তখন ভিটা লিড করেছিল আর ভিটা, ভিটা। হ্যাঁ, আর কারেন্টটা ল্যাগ করেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরের ক্ষেত্রে স্যার ওটা তো হয়নি, হয়নি। ক্যাপাসিটরে স্যার শুরু হয়েছিল প্রথমে। ঠিক আছে, দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম না যে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার যদি এটা হয়, ধরো এটা আমাদের ভিআর, ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার ভিআর, তাহলে কারেন্ট কি হয়, সেম ফেজে থাকে, মনে পড়েছে? হ্যাঁ বাট ম্যাগনিটিউডটা কি হয়, ম্যাগনিটিউড কম হয়, রাইট? হ্যাঁ স্যার মনে পড়েছে। হ্যাঁ স্যার মনে পড়ছে। ম্যাগনিটিউড কম হয় ইন সেম ফেজ। তার মানে আমরা যদি এটাকে ছবি আঁকি, এটা স্যার প্রথমেই হয়েছিল। হ্যাঁ একদম প্রথমেই করিয়েছিলাম। তাহলে যদি ছবি আঁকি, কারেন্টের শুধু ফেস অ্যাঙ্গেল সেম থাকবে, শুধু কি হাইটটা কমে যাবে, তাই না? এটা কমে যাবে, এটা উচ্চতর, মানে ম্যাগনিটিউডটা কমে যাবে। এই যে ম্যাগনিটিউড কমে গেল, দেখো এটা এইটুকু হলো, আর এটা বেশি হচ্ছে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছিল, এটা যদি আমাদের ভি এল হয়, ইন্ডাক্টরের ভোল্টেজ যদি ভি এল হয়, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যদি আইএল হয়, তাহলে আইএল কি করছিল, ল্যাগ করছিল কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, ক্যাপাসিটরের অ্যাক্রসে কি হচ্ছিল, এটা যদি ক্যাপাসিটরের ভোল্টেজ হয়, তাহলে ক্যাপাসিটরের কারেন্ট কি হবে, লিড করবে ভোল্টেজকে, তাই না? আইসি, আর এটা আইএল। তার মানে আমরা সব জায়গায় কি ধরেছিলাম, ভোল্টেজকে রেফারেন্স ধরেছিলাম। ভোল্টেজকে কি ধরেছি, রেফারেন্স। কথাটা বোঝা গেল? এটা আরেকবার বলবেন স্যার, আমি স্যার দেখো আগে, একটু গোছিয়ে বললে ভালো হয়, আমি কিছুই শুনতে পারিনি এটা কথা। দেখো দেখো বললাম যে আগের দিনের ক্লাসটাই আমি জাস্ট রিপিট করছি, কিছুই না। আগের দিনে আমরা কি বলেছিলাম, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার, একটা রেজিস্টারের অ্যাক্রসে যদি ভোল্টেজটা নেই, সেই ভোল্টেজটা রেজিস্টারের অ্যাক্রসে যদি আমি ধরে নিই 0 ডিগ্রিতে আছে, তাহলে কারেন্ট কি হবে, ইন সেম ফেজ থাকবে, একই ফেজে থাকবে, শুধু ম্যাগনিটিউডটা কম হবে। ম্যাগনিটিউড মানে কি, মানটা কম হবে। তাহলে ভোল্টেজটা যদি এত বড় হয়, কারেন্টটা তার ছোট হবে। কেন বলো তো, বাকিরা বলো কেন, বলো। স্যার আরেকবার বলবেন স্যার, কথা কেটে গেছে স্যার। কতবার বলবো বলো, আমি দুবার বললাম, ভালো করে শোনো। মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যার আমাদের দিকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। বুঝতে পেরেছি গো। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও তো।
আমার তো ঠিকই আছে। দেখো, বললাম যে আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন বের করেছিলাম। ফেস ফেস অ্যাঙ্গেল রিলেশন বা ওদের মধ্যে কি আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করেছিলাম, ফেজার ডায়াগ্রাম। তাহলে ধরো একটা ভোল্টেজকে ভি আর দেয়া আছে ভিএম সাইন ওমেগা টি, তাহলে ওমেগা টি তার মানে এখানে প্লাস কত ডিগ্রি আছে? স্যার থিটা। না, 0 ডিগ্রি। কিছু নেই মানে কি? কিছু নেই মানে 0 ডিগ্রি। তার মানে কি হ্যাঁ স্যার। ওয়েভ ফর্মটা 0 থেকে শুরু হবে। হ্যাঁ স্যার। ওয়েভ স্যার। ফর্মটা 0 থেকে শুরু হবে। তাহলে আই আর কি হবে? আই আর, খাতা বের করো সবাই। আই আর কি লিখিয়েছিলাম? আই এম ওমেগা টি। হ্যাঁ, সাইন ওমেগা টি। ভি আর বাই আর, দ্যাট মিনস ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। তাহলে ভিএম বাই আর মানে কি? আই এম ছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখানে ফেস অ্যাঙ্গেল কত আছে আবার? স্যার প্লাস 0। 0 ডিগ্রি। তার মানে আই কোথা থেকে শুরু হবে? 0 থেকেই শুরু হবে। কিন্তু কিন্তু ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্টের ভ্যালুটা কি হবে? কমে যাবে তো। তার জন্য ম্যাগনিটিউড কমে গেছে। হ্যাঁ স্যার। এবার মনে পড়েছে তো সব? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আবার কি করেছিলাম? এখানে কি ছিল? এটা ভিএম সাইন ওমেগা টি ছিল। দিয়ে ওটাকে আমি কি আই ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ ভিএল ডিটি করেছিলাম, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওগুলো ভুলে গেলে হবে কি করে? তার মানে সাপ্লাই ভোল্টেজ মানে ভিএল তোমার ছিল ভিএম সাইন ওমেগা টি। তখন আইএল বের করার সময় কি করেছিলাম? 1/L ইন্টিগ্রেশন অফ স্যার ভিএল ডিটি। ভিএল ডিটি। ভিএল এর জায়গায় এই ভ্যালুটা পুট করিয়েছি, দিয়ে যে ইকুয়েশনটা এসছে লাস্টে, ইকুয়েশনটা আমার কি এসছিল? আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি এসছিল। এটা হ্যাঁ বলো। স্যার। তাহলে এটা হ্যাঁ স্যার। এটা কি করে এসছে সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা পুরো ক্যালকুলেশন আমি আগের দিন করিয়েছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এই 90 ডিগ্রি মানে কি? ওয়েভ ফর্মটা 90 ডিগ্রি পর থেকে শুরু হবে। ওয়েভ ফর্মটা 90 ডিগ্রি পর থেকে শুরু হবে। তাহলে এটা যদি আমাদের ভিএল এর ওয়েভ ফর্ম হয়, ভিএল, তাহলে আইএল এর ওয়েভ ফর্মটা কি হবে? এখান থেকে শুরু হবে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর এটা যদি ফেজার ডায়াগ্রাম ড্র করি, ফেজারটা কেমন হবে? এটা যদি 0 ডিগ্রিতে থাকে, দেখো ভিএল এটা 0 ডিগ্রিতে আছে না, এই যে প্লাস 0 ডিগ্রি, তাহলে এটা কত? 0 ডিগ্রি তো। হ্যাঁ স্যার। তাহলে মাইনাস 90 কোন দিকে যাব? নিচের দিকে। হ্যাঁ। এক্স্যাক্টলি। তার মানে এটা, তার মানে আইএল কি করছে? আইএল ভোল্টেজকে কি করছে? ল্যাগ করছে। 90 ডিগ্রি ল্যাগ করছে। ইয়েস, একদম। সেম ভাবে এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়েছিল বলো? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ভি, দেখো সার্কিটটা ক্যাপাসিটরের পুরো সলভ করিয়েছিলাম। দেখো, সবার আগে আমাকে বলো হোয়াট ইজ ক্যাপাসিটর? স্যার ক্যাপাসিটর একটা ডিভাইস Electric যেটা charge ইলেকট্রিক চার্জকে স্টোর করে রাখে স্টোর করা। এক্স্যাক্টলি, ফিল্ডে দিয়ে। ইলেকট্রিক ফিল্ডের আগে, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। গুড বয়। তার মানে ইলেকট্রিক ফিল্ডের আকারে চার্জকে স্টোর করে। গুড। তাহলে এবার দেখো ক্যাপাসিটর কি হয়, এখানে কিছু পজিটিভ প্লেট থাকে, মানে এটা হচ্ছে একটা পজিটিভ প্লেট আর এটা হচ্ছে নেগেটিভ প্লেট। আবার তোমরা এরকমও বলতে পারো যে স্যার এটা পজিটিভ প্লেট, এটাও পজিটিভ প্লেট, হতেই পারে, কোনো অসুবিধা নেই, বাট এর ভ্যালু বেশি, এর ভ্যালু কম। তার মানে কি হতে হবে? অলওয়েজ এর নেগেটিভ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। এ বেশি হলে এ কম, বা এ কম হলে এ বেশি। কথাটা বোঝা গেল তো? দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। তাহলেই কি হবে? ভেতরে থাকে হচ্ছে ইনসুলেটর। ভেতরে কি থাকে? ইনসুলেটর। এই ইনসুলেটরের মধ্যে কি হয়? চার্জগুলো স্টোর হয়। বোঝা গেল? তাহলে তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজকে কি করে লেখা হয় বলো তো? বলতে পারবে কেউ? দেখো দেখো
এখানে তোমাকে সাপ্লাই দেয়া আছে ভিএস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে বলো? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? এখানে কোনো রেজিস্ট্যান্স আছে বা কোনো কিছু আছে? সেম ভোল্টেজ হবে। তার মানে এখানকার ভোল্টেজকে ভিসি ইকুয়াল টু আমরা আবার ওটাই বলতে পারি, ভিএম সাইন ওমেগা টি বলতে পারি। ক্যাপাসিটরের ভোল্টেজ ইকুয়াল টু বলতে পারি না, ভিএম সাইন ওমেগা টি বলতে পারি, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাকে বলো আইসি কত হবে? মনে রাখবে ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টকে এইভাবে লেখা হয় সি ডিভিডিটি। কি বললাম? ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টকে সি ডিভিডিটি দিয়ে লেখা হয়। দেখো ওহমস ল শুধু অ্যাপ্লিকেবল অনলি ফর কার জন্য? রেজিস্ট্যান্সের জন্য। ওহমস ল, দেখো এটা ধরো রেজিস্ট্যান্স আছে, তুমি এখানকার ভোল্টেজ বের করবে, তাহলে ভি ইকুয়ালস টু কী করি আমরা? আই ইন্টু আর করি, হলো? এটা ধরো ইন্ডাক্টর আছে, এখানকার ভোল্টেজ ভিএল, তাহলে ভিএল ইকুয়াল টু কি হচ্ছে? 1/L আই ডিটি। এখানকার ভোল্টেজ, এখানে আর ওহমস ল লাগাবো না, তাহলে কিন্তু গেল, অঙ্ক শেষ, ভুল হয়ে যাবে। যদি ক্যাপাসিটার থাকে তাহলে এখানকার ভোল্টেজ কি হবে? ভিসি। কি হবে বলো? সি, ভিসি ইকুয়াল টু সি ইন্টু, ও স্যার ভিএল ইকুয়াল টু, ভুল লিখলাম, দাঁড়াও এটা ভুল হলো, এটা এখানে এল ডিআই ডিটি হবে, ঠিক আছে? আর এটা হবে আমাদের এল ডিআই ডিটি, এটা হবে আমাদের 1/L ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজকে কিভাবে লিখি? ভিএল ইকুয়াল টু এল ডিআই ডিটি। তাহলে কারেন্টকে কি করে লিখি বলো? এখনই তো লেখালাম কারেন্টেরটা, 1/L ইন্টিগ্রেশন অফ ভিডিটি। হ্যাঁ বলো। না স্যার কিছু। হ্যাঁ হ্যাঁ, দেখো কি হয়, এই ওহমস ল শুধু আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই অ্যাপ্লিকেবল হবে, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, বাকি আর কোথাও হবে না। এখানে এটা যদি আইসি ধরো, এটাকে আই এল ধরো, তাহলে আইসি ইকুয়াল টু কী হবে? এখানে সি ডিভিসি ডিটি। মনে থাকবে? এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো তাহলে এই ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্টকে আমরা কী লিখবো? আইসি ইকুয়াল টু সি ডিভিডিটি। দেখো ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্টকে সি ডিভিডিটি দিয়ে লেখা হয়, হলো এইটুকু সবার? চলো সি, এবার ভি এর জায়গায় এটা বসাও ভিসি, এটা তো ভিসি আলটিমেট, এই ভ্যালুটা বসাও। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? সাইন ওমেগা টি ডেরিভেটিভ স্যার ভিএম কস ওমেগা টি স্যার। ভিএম কস ওমেগা টি, তুমি টি এর সাপেক্ষে করছো, তাহলে এখানে ওমেগা আছে, ওমেগাটা কি হবে? স্যার ওই বাইরে ইনটু হিসেবে আসবে আবার। হ্যাঁ স্যার। তাহলে দেখো যদি আমরা সাইন 2x এর ডেরিভেটিভ করি d/dx, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে বলো? স্যার cos 2x ইনটু ইনটু, এটা ডেরিভেটিভ করলে কি হবে? শুধু এটা ডেরিভেটিভ করলে cos 2x বাই 2 হবে। বাই 2 নয়, ইনটু 2। ইন্টিগ্রেশন হলে বাই 2, ইন্টিগ্রেশন হলে বাই 2, ডেরিভেটিভ হলে ইনটু 2। হ্যাঁ, তার মানে প্রথমে সাইনের ডেরিভেটিভ, তারপরে কি অ্যাঙ্গেলের ডেরিভেটিভ, মনে নেই শিখিয়েছিলাম? প্রথমে
হ্যাঁ, প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ, তারপরে ফাংশনের ডেরিভেটিভ, তাহলে এখানে তো পাওয়ার নেই, পাওয়ার কিছু নেই মানে ওয়ান, তার মানে পাওয়ারের ডেরিভেটিভ এখানে হবে না। তারপরে কার ডেরিভেটিভ? ফাংশনের ডেরিভেটিভ, রাইট? সাইনের স্যার। ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ করলে কস হয়, তাহলে কস 2x বসে গেল যেরকম আছে সেরকম। এবার কার ডেরিভেটিভ? অ্যাঙ্গেলের। তাহলে অ্যাঙ্গেলের ডেরিভেটিভ যখন করব এক্স এর সাপেক্ষে করছি, এখানে 2x আছে, তাহলে 2টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে হলো, আর dx বাই dx মানে কত? 1। বোঝা গেল? 2x এর ডেরিভেটিভ করলে কত হবে বলো? স্যার 2। 2 হবে, তো সেটাই লিখেছি এখানে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা চুপচাপ কেন বলো, কোথায় বুঝতে পারছো না? দেখো ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়েছো, ডেরিভেটিভ শেখোনি, এখন এখানে মানে ফার্স্ট সেমিস্টারে এখন এখানে এসে সাফার করতে হচ্ছে সেটা। তার মানে ফাঁকি, জীবনে ফাঁকি দিলে সেটাকে পূরণ করতেই হবে। যতটা টাইম তুমি নষ্ট করবে ঠিক ততটা টাইম তোমাকে ভগবান খাটিয়ে নেবে। ওকে? যদি পড়াশুনো না করে তোমরা ফাঁকি দিয়ে দাও, তাহলে ওই যে বললাম চাকরি পাবে ওই রকম সারা জীবন খাটনি। চলো, তাহলে এটা কি হলো আমার? আমি এটাকে দেখো লিখতে পারি সি ওমেগা ইন্টু ভিএম কস ওমেগা টি। তাহলে কি করলাম আমি? ভিসি ইকুয়াল টু আমি জানি, আমি আরেকবার বলছি ভালো করে দেখো, এখানে সাপ্লাই দেওয়া আছে ভিএম সাইন ওমেগা টি, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত? ভিসি। তাহলে ভিসি ইকুয়াল টু আমরা বলতে পারি যে ভিসি আর ভিএস ইকুয়াল হবে, ভিসি ইকুয়াল টু ভিএস হবে, তার কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম হয়। তাহলে যদি ইকুয়াল হয় তাহলে আমরা আইসি মানে কারেন্ট ইকুয়াল টু সি ইন্টু ডিভিসি বাই ডিটি বলতে পারি। এবার ডিভিসি বলতে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, ডিভিসি বাই ডিটি। এবার এখানকার কারেন্ট কি হবে? দেখো ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা, এটা এটা তোমাকে মনে রাখতে হবে। যদি তোমার রেজিস্ট্যান্স থাকতো তাহলে তুমি ওহমস ল দিয়ে করে দিতে, বাট যেহেতু রেজিস্ট্যান্স নেই তোমার এখানে ওহমস ল অ্যাপ্লিকেবল নয়, তাহলে তোমাকে আইসি ইকুয়াল টু সি ডিভিডিটি মানে এই চারটে ফর্মুলা মনে রাখতে হবে। এই চারটে ফর্মুলা একটা মনে রাখলে এটার থেকে এটা কি করে আসছে আগের দিন দেখিয়েছিলাম, কেউ নোট করেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটার থেকে এটা কি করে এসছে আমি দেখিয়েছিলাম। চলো, যে করনি সে ভিডিওটা একবার দেখবে। এবার কি হচ্ছে? আইসি ইকুয়াল টু সি ডিভিসি বাই ডিটি। এখানে আমি কি করলাম? এই ভিসির জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এটা সিম্পলি ডেরিভেটিভ করলাম, ভিএমটা কি কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসলো, সাইনের ডেরিভেটিভ করলে কস ওমেগা টি ইন্টু ওমেগা, তাহলে ওমেগার ভ্যালু কি হবে? এবার ওমেগাটাকে এবার এখানে নিয়ে চলে আসলাম, সি ওমেগা, ব্যাস। এবার দেখো তুমি এই দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করবে। তোমাদেরকে আমি কি শিখিয়েছিলাম আগের দিন? যে লোড, লোড লোড কাকে বলে? এখানে এটা কি লোড? ক্যাপাসিটিভ লোড। এখানে ক্যাপাসিটার আছে, এটা ক্যাপাসিটিভ লোড। ইন্ডাক্টর থাকলে ইন্ডাকটিভ লোড, রেজিস্টার থাকলে রেজিস্টিভ লোড। তার মানে কি আমরা এর এর ভোল্টেজ আর এর কারেন্টার ওয়েভফর্মটা কেমন হবে সেটা চেক করব কেমন হয়। তাহলে ভালো করে বোঝো, এটা সাইন ওয়েভ আছে, এটা কস ওয়েভ আছে। তাহলে এই দুজনকে চেক করার জন্য আমাকে কি করতে হবে? দুজনকেই সাইনে নিয়ে আসতে হবে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো তো এইটাকে এইভাবে লেখা যায়, এই ভিএমটাকে ভিএম বাই 1/c ওমেগা, বা এরকম লিখলাম ওমেগা সি। দেখো ভিএম ইন্টু, এটাকে যদি ভেঙে লিখি ওমেগা সি বাই 1, তাহলে ভিএম ইন্টু ওমেগা সি হয়ে যাচ্ছে না? এটাই তো হচ্ছে। এইটুকু এটাকে কি সাজিয়ে এইভাবে লিখতে পারবো বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 2 ইন্টু 3 আছে ধরো, আমি লিখতে পারি না 2 ইন্টু 1/1/3, তার মানে আলটিমেট 2 1/3 ভাবে লেখা যায়। তাহলে দেখো 2কে 2 রাখো, আর নিচেরটাকে আমরা উল্টে লিখি 3/1, তার মানে আলটিমেট কত হচ্ছে? 2 ইন্টু 3 না হচ্ছে? তাহলে আমি ভিএমটাকে রাখলাম, ভিএমটাকে রাখলাম 1/c ওমেগা, এইভাবে লিখলাম। এটা লেখার বুদ্ধি করে লিখেছি, কারণ আছে দেখো। তাহলে কসটাকে সাইন দিয়ে লেখা যায় সাইন 90 প্লাস ওমেগা টি। আগের দিন তোমাকে আমি বলেছিলাম কস থেকে সাইনে আসার জন্য দুটো ফর্মুলা, কি কি?
বলো কি বলেছিলাম? স্যার একবার। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 প্লাস থিটা দুটোই অ্যাপ্লিকেবল, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 মাইনাস থিটা দুটোই অ্যাপ্লিকেবল। তাহলে কত হচ্ছে এখানে বলো, এটা কি হবে? ভিএম, সরি, তাহলে এখানে স্যার আমি প্লাস কেন নিলাম? কেউ একজন বলতে পারবে এখানে আমি প্লাস কেন নিয়েছি বলো, মাইনাস কেন নিলাম না? বলো বলো বলো, কেন মাইনাস নেই? মাইনাসটা নিলে গন্ডগোল হতে পারে। হ্যাঁ দেখো এখানে কি আছে, ভি সি ইকুয়াল টু কি আছে বলো, ভিএম সাইন ওমেগা টি। আমি যদি এখানে মাইনাস নিয়ে নিতাম তাহলে ওমেগা টির আগে একটা মাইনাস চলে আসতো, কিন্তু আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো, ভিএম নিচেরটা লিখছি, সাইন ওমেগা টি প্লাস 90, এটা আর এটা কি সেম লিখেছি আমি? বলো এই লাইনটা এই লাইনটা সেম তো? সেম। হ্যাঁ, এবার এখানে কি আছে, ওমেগা টি প্লাস 0 ডিগ্রি, এখানে ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তাহলে এই দু জায়গায় ওমেগা টি এসছে। যদি আমি মাইনাস নিয়ে নিতাম এখানে একটা মাইনাস চলে আসতো, আবার গন্ডগোল হয়ে যেত, তাই না? ড্রয়িং করতে আমার ড্রয়িং করতে প্রবলেম হতো, তার জন্য আমরা প্লাস নিয়েছি। খাতাটা উল্টে দেখো, ইন্ডাক্টারের সময় এখানে 90 মাইনাস ওমেগা টি নিয়েছিলাম, কেন বলো তো, বলতে পারবে কেন? স্যার তখন বাইরে মাইনাস ছিল তার জন্য। হ্যাঁ একদম গুড বয়, বাইরে একটা মাইনাস ছিল তখন, এখন কিন্তু আর সেই মাইনাসটা নেই, তাই না? সেই মাইনাসটা কিন্তু আর নেই। তাহলে 1/ওমেগা সি কে আবার কি বলা যায় বলো? এক্সেল। এক্স, এক্স এল ইকুয়াল টু কি, ওমেগা এল। এক্স সি ইকুয়াল টু কি, 1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা সি কে আমরা এক্স সি বলতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এক্স এর ইউনিট কি, ইউনিট বলো? ফ্যারাড। ফ্যারাড, ওহম, স্যার ওহম। ক্যাপা, ফ্যারাড। এই সি এর ইউনিট হচ্ছে ফ্যারাড, বাট এক্সিটা কি, এক্সির নাম কি বলো, হোয়াট ইজ এক্সি? ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, ঠিক আছে? যে কোনো রিয়াক্টিভ কম্পোনেন্টের ইউনিট কি হবে, ওহম হবে। যখন আমি পড়াবো আগের দিনে খাতাটা ট্যালি করবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো ওখানে এটার নাম কি লিখেছিলাম বলো? ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ঠিক আছে, স্যার। রিয়াক্টেন্স, হ্যাঁ, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তাহলে ভালো করে বোঝো, ভোল্টেজ বাই ওহমিক কোয়ান্টিটি, এটা তো একটা ওহমিক কোয়ান্টিটি, মানে ওহম এর ইউনিট তো ওহম। তাহলে ভোল্টেজকে যদি আমরা ওহমিক কোয়ান্টিটি দিয়ে ভাগ করি কি আসে? রেজিস্ট্যান্স কি কোয়ান্টিটি? হ্যাঁ, তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কি হয়? এক্স্যাক্টলি। তাহলে এটা যদি ম্যাক্সিমাম ভোল্টেজ হয় এটা কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট হবে। সাইন ওমেগা টি প্লাস 90, সাইন ওমেগা টি প্লাস 90। এবার দেখো এই দুটো, সরি, এবার এই দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করা যাবে, দেখো তো, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে দেখো, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, এখানে প্রথমে ওমেগা টি আছে, প্রথমে ওমেগা টি আছে, এখানে ভিএম আছে, এখানে আইএম আছে, আরামসে কম্পেয়ার করতে পারবো, তাই তো? তাহলে তাহলে আমাকে বলো, আমরা যদি
এর ওয়েভফর্ম ড্র করি, ওয়েভফর্ম কেমন হবে? এটার ওয়েভফর্ম কি হবে বলো? কোথা থেকে শুরু হবে? ভিসির ওয়েভফর্ম কোথা থেকে? স্টার্ট প্রথম থেকে স্যার। 0 থেকে শুরু হবে, তাই না? কেন 0, কেন 0 থেকে শুরু হলো? স্যার থিটার মান 0 বলে দিয়েছে তার জন্য। হ্যাঁ, থিটার মান 0 বলে দিয়েছে তার জন্য। আর এই ভিএমটা কোনটা? ভিএমটা বলো বলো। স্যার ম্যাক্সিমাম লেন্থটা কতটা উঠেছে? ম্যাক্সিমাম, হ্যাঁ এইটা ভিএম। এবার আমাকে বলো এটা কি হবে তাহলে? এটা স্যার 90 থেকে স্টার্ট হবে স্যার। 90 থেকে স্টার্ট হবে। এখানে +90, তার কথাটার মানে কি? 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট হবে। ওখানে -90 ছিল, মানে 90 ডিগ্রি পরে থেকে স্টার্ট হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট হবে। তার মানে এটা যদি 0 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? এটা 180। 180। 180। এর মাঝে এটা কত? +90। আর এটা কি তাহলে -90 থেকে স্টার্ট হবে। আগে থেকে মানে কি? -90 থেকে স্টার্ট হবে। বোঝা গেল? হ্যাঁ, তার মানে এই প্লাস দেখে আবার এখান থেকে শুরু করে দিও না, তাহলে ভুল হয়ে গেল। এই প্লাসটা তোমাকে বলছে কি 90 ডিগ্রি আগে থেকে শুরু করো তুমি। তার মানে এখান থেকে তুমি শুরু করো ওয়েভ ফর্মটা ড্র করা। বলো কার কোথায় ডাউট আছে বলো আগে। এই স্যার এই যে 90 ডিগ্রি স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না কি করে হচ্ছে। এই দেখো এখানে +90, মানে এই 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 এটা কি দেয় তোমাকে? এই যে এই অ্যাঙ্গেলটা তোমাকে কি বলে? মানে এটা কি অ্যাঙ্গেল? এটা বলো বলো, এটা কি অ্যাঙ্গেল? এটার নাম কি? হোয়াট ইজ ইট? হ্যাঁ বলো বলো। হ্যালো, বলো, কেউ একজন বলো। হ্যাঁ, ফেস অ্যাঙ্গেল। ফেস অ্যাঙ্গেল কি দেয়? ফেস অ্যাঙ্গেল থেকে আমরা কি বলতে পারি বলো বলো। ফেজটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা বলতে সেটা থেকে কোথা থেকে শুরু হচ্ছে। এখানে +90, তার কথাটার মানে কি? ওয়েভ ফর্মটা কি হবে? 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে। বোঝা গেল জিৎ? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এবার তোমরা আমাকে বলো এটার যদি আমি ফেজার ডায়াগ্রাম ড্র করি, এটা তো ওয়েভ ফর্ম, যদি আমি ফেজার ডায়াগ্রাম ড্র করি কেমন হবে ফেজার ডায়াগ্রামটা? উপর দিকে বেরিয়ে থাকবে ওই আইসিটা। স্যার উপর দিকে আইসি থাকবে আর 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে কাকে নেব? স্যার ভিসি। হ্যাঁ, 0 ডিগ্রিতে ভিসি কে নেব। আর এবার এটা আমাদের ভিসি, তাহলে আইসি কি হবে? উপরের দিকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। তার মানে +90 আছে এখানে, এই যে উপর দিকে যাব, +90-র দিকে যাব। তার মানে এটাকে বলছে লিড করা। ঠিক আছে? প্রতিদিনকার পড়া যদি কেউ প্রতিদিন পড়ে নাও, কোনো অসুবিধাই নেই, একদম সোজা জিনিস। বাট প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস লিঙ্ক আছে, কিন্তু পড়তে হবে ভাই বাড়িতে। স্যার বলছিলাম যে স্যার অ্যাপের ভিডিওগুলো দেখাচ্ছে না কেন এখন? দেখা যাচ্ছে না তোমাদেরকে? আনঅ্যাভেলেবল বলছে। না না না, আনঅ্যাভেলেবেল তো বলবে না গো। তোমাদেরকে অ্যাড করে দিয়েছে না তাপস? এখন ইউটিউব দিয়ে দেখতে পাচ্ছ ভিডিওগুলো তোমরা? প্লে লিস্টে দেখা যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে চলে যাবে, যারা যারা অ্যাড নেই তাপসের সাথে কথা বলবে, তোমাদেরকে অ্যাড করে দেবে, ঠিক আছে? এখন তো আর কোনো অসুবিধা নেই, অ্যাপে দেখার দরকার নেই তোমাদের। তোমরা থেকে দেখো, ইউটিউব থেকে। অ্যাকচুয়ালি অ্যাপটা হচ্ছে রিলায়েবল। অ্যাপটা এবার তোমাদের কি প্রবলেম হচ্ছে জানি না। তো যাই হোক, যদি তোমাদের জন্য আমরা অনেক নেট লাগছে আপনার। ঠিক আছে, তো এখন ইউটিউব থেকে কম লাগছে তো? ওকে। সাউন্ডগুলো মাঝে মাঝে রেকর্ড করতে আপনার ভুলে গেলে একটু বলুন। এই লাস্ট ভিডিওটায় সাউন্ড রেকর্ড করতে ভুলে গেছি গো। আগের দিনে ম্যাথেরটাও মনে হচ্ছে সাউন্ড মনে রেকর্ড হয়ে গেছে। কি বলো? ম্যাথামেটিক্স ওই তাপস যেটা করিয়েছিল?
হ্যাঁ স্যার আমি দেখছিলাম, শুনতে পাইনি কিছু। কিছু কথা নাকি পুরোটাই? তো আমি মানে একটু শুনতে পাইনি, তারপরে স্কিপ করে করে দেখছিলাম, কি পুরোটাই শুনতে পাইনি। এই বাবা, দাঁড়াও 1 মিনিট, আমি চেক করে বলছি, 1 মিনিট। এটাই একটু চাপের ব্যাপার। লাস্টটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, 1 মিনিট দাঁড়াও। আর বলো বাকিরা, এটা এখানে কোনো ডাউট আছে আর? তাহলে তোমাদেরকে না যদি, স্যার। তোমাদের যদি ভাই কোশ্চেন করে যে ক্যাপাসিটার কি ধরনের লোড, ল্যাগিং লোড না লিডিং লোড, কি বলবে? লিডিং। স্যার লিডিং। এক্স্যাক্টলি, ক্যাপাসিটার হচ্ছে লিডিং লোড। ঠিক আছে, সেম ভাবে তোমাকে যদি ভাই কোশ্চেন করে যে মানে রেজিস্টার কি ধরনের লোড, কি বলবে? ল্যাগিং লিডিং তো কোনো কিছুই হয় না ওখানে, তখন কি বলবে? এই তো হচ্ছে গো, এই যে এইটা এইটা মানে কি দাঁড়াচ্ছে? -12 ঠিক আছে, হচ্ছে। আমারই একটা সেদিন জানি না কেন, আমি তো প্রতিদিন রেকর্ডিংয়ে বসিয়ে দিই, বাট কেন হলো না আগের দিন, আমি দেখো এই যে রেকর্ডিং হচ্ছে তো, কেন হলো না আমি বুঝতে পারছি না। চলো তাহলে এবার মানে রেজিস্টার কি ধরনের লোড আজকে আমরা দেখব। হ্যাঁ বলো বলো। নিউট্রাল লোড বললে কিছু নিউট্রাল না, ওটাকে আমরা বলবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। আজকে আমরা আসবো পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ট্রায়াঙ্গেল কি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি, সব কিছু দেখবো। ওকে চলো, ওই যে বললাম, ওই জন্য প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাস রিলেটেড, সবাই ভালো করে ক্লাসগুলো করো। এই প্রত্যেকটা জিনিস তোমাদের জিলেটে আছে, যারা জিলেট দেবে প্রত্যেকটা জিনিস এগুলোই করাচ্ছি আমি এখন জিলেটে। তোমাদের কোন দাদা থাকে আমার কাছে, অনেকেই পড়ে, তোমাদের প্রত্যেকটা কলেজেই কম বেশি আছে, প্রচুর স্টুডেন্ট পড়ে, শুনতে পাবে, এগুলোই করাচ্ছি। তো আলটিমেট ওরা ফার্স্ট ইয়ারে ভালো করে। হ্যাঁ স্যার আপনার ক্লাসগুলো মাঝে মাঝে দেখি, রাতে যে করেন লাইভ ক্লাসগুলো। হ্যাঁ, তাহলে আমি এগুলোই করাই। আলটিমেট দেখো, নতুন আর কি থাকবে অত। তো এই যে সেমিস্টারটা ভালো করে পড়লে তোমাদের জিলেটের জন্য প্রিপারেশন হয়ে যাবে আরামসে। 2-3টে সাবজেক্ট ভালো করে পড়ো। দেখো ভালো করে বোঝো এখানে। এবার আমাকে বলো তোমরা যে পাওয়ার কি, পাওয়ার সম্বন্ধে কে কি জানো? পাওয়ার, তাহলে আমরা আগের দিন বলেছিলাম না নর্মালি যে পাওয়ার পি ইকুয়ালস টু আমরা কি লিখলাম, ভি ইন্টু আই। আর এটা ছিল পি সমান ভি স্কয়ার বাই আর। হ্যাঁ, তাহলে আরেকটা ছিল ভি স্কোয়ার বাই আর, আরেকটা ছিল আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার এগুলো কি, এগুলো বলো তো? আর এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা হচ্ছে ডেলিভার্ড পাওয়ার। এটা কি? স্যার বি ডেলিভার্ড স্কয়ার বাই আর আই স্কয়ার বাই আর হচ্ছে পাওয়ার ড্রপ স্যার। পাওয়ার ড্রপ। হ্যাঁ, এগুলো স্যার হচ্ছে সেকেন্ড গুলো। সেকেন্ডগুলো হচ্ছে একদম, এই দুটো হচ্ছে পাওয়ার ড্রপ। পাওয়ার ড্রপ তার মানে ভালো করে বোঝো, ধরো এটা তোমার সার্কিট আছে, এটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ারের ড্রপ হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইন্টু আর। কিন্তু এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এই সোর্সটা কত পাওয়ার ডেলিভার্ড করছে, মানে কত পাওয়ার দিচ্ছে এই রেজিস্ট্যান্সকে, সেটা আমরা বের করব ভি ইন্টু আই দিয়ে। এখানকার ভোল্টেজ আর এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, কিন্তু এর অ্যাক্রসে কতটা ড্রপ হলো সেটা বের করব ভি স্কোয়ার বাই আর ইন্টু ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার ইন্টু আর। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো তোমাদেরকে টাইপ অফ পাওয়ার বলেছিলাম, কত টাইপের পাওয়ার আছে? দেখো আজকে সেটা পড়াবো, টাইপ অফ পাওয়ার। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে ফার্স্ট পাওয়ার কি? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। 2 নম্বর হচ্ছে
কমপ্লেক্স পাওয়ার। 3 নম্বর হচ্ছে ট্রু পাওয়ার অর অ্যাক্টিভ পাওয়ার। 4 নম্বর হচ্ছে এটাকে এই কমপ্লেক্স পাওয়ারটাকে আমরা আবার রিয়াল পাওয়ার বলি, ঠিক আছে? তো এটা যাই হোক, মনে রাখার দরকার নেই, কমপ্লেক্স পাওয়ার মনে রাখো। তারপরে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার 5 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার হচ্ছে এরকম 5 রকমের পাওয়ার। তাহলে যখন আমরা ফর ডিসি সার্কিটের জন্য অনলি এই অ্যাক্টিভ পাওয়ারটাই অ্যাপ্লিকেবল থাকে। ডিসি সার্কিটের জন্য অনলি অ্যাক্টিভ পাওয়ার অ্যাপ্লিকেবল হয়। তার কারণ একটা ডিসি সার্কিটে লোড কি হয়? লোড বলো। স্যার স্থির থাকে, মানে একই দিকে যায়। হ্যাঁ, তার মানে একটা ডিসি সাপ্লাই, মানে এখানে যদি ভোল্টেজ, এটা যদি ডিসি হয়, মানে ব্যাটারি যদি হয়, এটা যদি ভোল্টেজ ধরো 20 ভোল্ট, তাহলে এই রেজিস্ট্যান্স লাগালেই একমাত্র এটা এক্সিস্ট করে। তাছাড়া যদি আমরা কোনো একটা ডিসি সার্কিটের সঙ্গে ইন্ডাক্টর বা ক্যাপাসিটার লাগাই, তাহলে কি প্রবলেম হয় জানো? দেখো, ধরো একটা ডিসি সার্কিট নিয়েছো, এটার সঙ্গে তুমি ইন্ডাক্টর লাগালে, কি প্রবলেম হবে? এই ইন্ডাক্টরটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। কেন? দেখো, ইন্ডাক্টরের এক্সএল ইকুয়াল টু আমরা কি জানি বলো? স্যার 2 পাই এফ। 2 পাই এফ এল। এল এর ভ্যালু কোথায় পাবো? আমরা এখান থেকেই পেয়ে যাবো, তাই না? এখানে দেয়া থাকবে এল ইকুয়াল টু, ধরো এল ইকুয়াল টু 2 হেনরি দেয়া আছে। এফ এর ভ্যালু কত হবে তাহলে? এফ এর ভ্যালু 50 স্যার, 50 স্যার। এইবার ভালো করে বোঝো, ডিসি সাপ্লাইয়ের কোনো ফ্রিকোয়েন্সি হয়? ডিসি তো একটা কনস্ট্যান্ট সাপ্লাই, এটা বাড়ছে কমছে। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? বলো, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্ল্যাকচুয়েশনটা হলে তবে তো ফ্রিকোয়েন্সি হবে। হ্যাঁ, তো ফ্ল্যাকচুয়েশন তো নেই এখানে, তাই না? তাহলে কি আমাকে আগে, সাইকেলটা হচ্ছে সাইকেলই তো নেই একদম। তার মানে 1 মিনিটে যদি 50টা সাইকেল ক্রিয়েট হয়, তাকেই তো আমরা বলি 50 হার্টজ, তাই তো? তার মানে সরি, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল ক্রিয়েট হয়, দ্যাট ইজ কল ফ্রিকোয়েন্সি। এখানে তো সাইকেলই নেই, তাহলে হবে কি করে? তার মানে এই এফটা কি জিরো, ফ্রিকোয়েন্সি জিরো, তাহলে পুরো টার্মসটা কি হয়ে যাচ্ছে বলো? জিরো হয়ে যাবে। পুরোটা জিরো। তাহলে এক্সেল এর ইউনিট কি? হোম। ওহম। এই ইন্ডাক্টর প্রত্যেকটা জিনিসেরই একটা রেজিস্ট্যান্স অফার করে। তাহলে এই যে ইন্ডাক্টরটা কত রেজিস্ট্যান্স অফার করছে? ভালো করে বোঝো, এই এক্সেলটা কি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ এক্সেল? বলো বলো বলো। এক্সেলটা তো ইন্ডাক্টরে কত পরিমাণ বাধা দিচ্ছে সেটাকে। হ্যাঁ, তার মানে এই ইন্ডাক্টরটার জন্য কত পরিমাণ কারেন্ট বাধা হচ্ছে সেটা আমরা এক্সেল দিয়ে বের করি, তাই তো? তাহলে এই ইন্ডাক্টরটার জন্য কারেন্ট কত পরিমাণ বাধা হচ্ছে বলো? 0। তার মানে এখানে কারেন্ট ফ্লোর কোনো কি বাধাই নেই। তার মানে এটাকে কি বলবো আমরা? শর্ট সার্কিট বলি। যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর কোনো বাধা থাকে না, তার জন্য কি হয়? তার মানে তোমরা লেখো ফরে ডিসি সাপ্লাই inductor behave like a short circuit. Behave like a short circuit.
ফর এ ডিসি সাপ্লাই, যদি আমরা ডিসি সাপ্লাই কোনো একটা ইন্ডাক্টরে দেই, ইন্ডাক্টরটা কেমনভাবে বিহেভ করে বলো? শর্ট সার্কিটের শর্ট সার্কিটের মতো, যেখানে কোনো ভোল্টেজের ড্রপ নেই। বাধা না থাকলে ভোল্টেজ ড্রপ থাকবে? ভোল্টেজের কোনো ড্রপ নেই, আর ভোল্টেজ ড্রপ না থাকা মানে ওটাকে আমরা কি বলি? শর্ট সার্কিট। সবার কাছে কি ক্লিয়ার হলো আগে বলো? স্যার বলছি 5 নম্বরে পাওয়ারের এখানে এটা কি লিখেছেন এটা বোঝা যাচ্ছে না। 5 নম্বরের পাহাড়ের এখানে পাওয়ার অ্যাপারেন্ট, APPRENT, অ্যাপারেন্ট পাওয়ার। চলো এবার একটা জিনিস, প্রত্যেকটা জিনিস দেখো, এই পাওয়ার পড়ার আগে এটা পড়ছি, তার কারণ আছে, ঠিক আছে? দেখো, যদি আমরা ক্যাপাসিটারের অ্যাক্রসে, যদি আমরা ক্যাপাসিটারের, ধরো এখানে 2 ফ্যারাড দেওয়া আছে, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে বলো? স্যার 1/6 to 8.57। দেখো এই যে ভুল করলে, সাপ্লাই কি আছে? ডিসি স্যার 0 হবে স্যার এটা। 0 হ্যাঁ, তার মানে এক্সি ইকুয়াল টু কি হবে? 1/2πfc, দ্যাট মিনস এফ মানে কত? 0, তাহলে 2π ইন্টু 0 ইন্টু সি মানে 2, তাহলে সামথিং বাই 0 মানে কত? ইনফিনিটি না? হ্যাঁ স্যার। তার মানে একটা ক্যাপাসিটারের মধ্যে যদি আমরা ডিসি সাপ্লাই দেই, এই ইনফিনিটি রেজিস্ট্যান্স অফার করে, মানে অনেক বড় একটা কোয়ান্টিটি, অনেক বড়। তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো করবে? অনেক বড় যদি রেজিস্ট্যান্স হয় মানে কি অনেক বেশি বাধা? স্যার আর করবে না স্যার। হ্যাঁ, ইনফাইনাইট মানে কি অনেক বড় একটা কোয়ান্টিটি, লার্জ কোয়ান্টিটি, রাইট? ইনফাইনাইট মিন্স লার্জ কোয়ান্টিটি। যদি অনেক বড় রেজিস্ট্যান্স হয় তাহলে বাধাটা অনেক বেশি হবে, তাহলে বাধা যদি অনেক বেশি হয় কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? হ্যাঁ না স্যার। স্যার, বুঝলে না তুমি? না স্যার। ইনফাইনাইট মানে কি? ইনফাইনাইট মানে কি ছোট না বড় আগে বলো? লার্জ? স্যার বড়। হ্যাঁ, দেখো ইনফাইনাইট মানে বড় কোয়ান্টিটি, ধরো 1 থেকে শুরু হয়েছে, তুমি জানো না, ডট 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 ইনফাইনাইট, তার মানে অনেক বড় গিয়ে পৌঁছেছে। তার মানে 1 বাই এখানে ফ্রিকোয়েন্সি কত? 0, এফ কত? 0 তো? স্যার হ্যাঁ, তাহলে এই পুরো নিচের টার্মটা কি হয়ে যাবে? পুরো নিচের টার্মটা 0। 0। তাহলে 1 বাই কোনো কিছু বাই 0 হয়, হওয়া মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? অনেক বড় একটা কোয়ান্টিটি। তাহলে বাধা যদি অনেক বেশি হয় তাহলে কারেন্ট ফ্লো করবে? আর সেটাই তো। তার মানে লেখো ফর এ ক্যাপাসিটার, না, এইভাবে এইভাবে লিখো, ফর ডিসি সাপ্লাই ক্যাপাসিটার বিহেভ লাইক আ ওপেন সার্কিট। তার মানে এই ক্যাপাসিটার যদি দাও, এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করে, তার মানে কারেন্টকে ফ্লো করতেই দেয় না, এখান থেকে কারেন্ট ফ্লোই হয় না, এতটাই বাধা। তাহলে এই কথাটাকেই লিখো, ফর এ ডিসি সাপ্লাই ক্যাপাসিটার বিহেভ লাইক আ কিসের মতো? ওপেন সার্কিট। হয়েছে? বলো। ওপেন সার্কিট বলতে কোনটা? হ্যাঁ, ওপেন সার্কিট বলতে কাকে বোঝায়? দেখো, ধরো এই একটা সাপ্লাই আছে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে যদি না লাগিয়ে দিই এই দুটোকে? না। না স্যার করবে না। এটাকেই ওপেন সার্কিট বলে। তাহলে এই ক্যাপাসিটারটা কি করে? এই ক্যাপাসিটারটা কি করে? এই সার্কিটটাকে ওপেন করে দেয়, খুলে দেয়। বুঝেছো? আচ্ছা স্যার। হ্যাঁ, তার ম্যাথামেটিক্যাল প্রুফ আমি দিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলো, এবার এই পাওয়ারগুলো সম্বন্ধে বুঝবো, এখান থেকে কনসেপ্টটাকে ক্লিয়ার করব। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইকুয়াল টু লেখা হয় ভি আই।
এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখব, ভি ইন্টু আই। ঠিক আছে, এবার এই ভি ইন্টু আই, দেখো দাঁড়াও একটা, এতটা ডেপথে তোমাদের বলে লাভ নেই, ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে বুঝতে গেলে। দেখো আগে একদম সিম্পলভাবে বোঝো, কমপ্লেক্স পাওয়ার কাকে বলে আর অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলে। অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা লিখব ভি ইন্টু আই দিয়ে, ঠিক আছে, আর কমপ্লেক্স পাওয়ারকে লিখব ভি আই স্টার দিয়ে, ভি আই স্টার। তার মানে ভি আই কনজুগেট বলা হয় এটাকে, এটাকে বলা হয় কনজুগেট, এই স্টারটাকে বলা হয় কনজুগেট। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে লেখা হয় ভিআই দিয়ে, কমপ্লেক্স পাওয়ারকে লেখা হয় ভিআই কনজুগেট দিয়ে। ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারকে কিভাবে লেখা হয়, এই কমপ্লেক্স পাওয়ার এটাকে আবার এস দিয়ে লেখা হয়, এস এস, ঠিক আছে। এই অ্যাক্টিভ পাওয়ারকে পি দিয়ে লেখা হয়, পি ইকুয়াল টু ভিআই কস ফাই। আর এই রিয়াক্টিভ পাওয়ারকে কিউ দিয়ে লেখা হয়, কিউ, এটাই হচ্ছে আমাদের ভিআই সাইন ফাই। বোঝা গেল কি বললাম? কি বললাম বুঝলে? হ্যাঁ, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে আমি এখন আসছি না, এখানে গুলিয়ে যাবে, এটা প্রচুর কতটা সোজা নয় ব্যাপারটা, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, কমপ্লেক্স পাওয়ারকে আমরা এস দিয়ে লিখবো ভিআই কনজুগেট, অ্যাপারেন্ট পাওয়ারকে ভি ইন্টু আই দিয়ে লিখবো, আর অ্যাক্টিভ পাওয়ারকে ভিআই কস ফাই, আর রিয়াক্টিভ পাওয়ারকে ভিআই সাইন ফাই। চলো নেক্সট পেজে আমরা এই জিনিসটাকে আর একটু ভালো করে লিখছি। দেখো তাহলে এস ইকুয়াল টু দেখলাম ভি আই কনজুগেট বা ভিআই স্টার, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, অ্যাক্টিভ পাওয়ার মানে পি ইকুয়াল টু, অ্যাপারেন্ট পাওয়ারের কোনো সিম্বল নেই, ঠিক আছে, পি পি ইকুয়াল টু ভিআই কস ফাই, কিউ ইকুয়াল টু ভিআই সাইন ফাই। তাহলে স্যার এই স্টারটা দেওয়ার মানেটা কি? এই স্টারটা আমরা কেন দেই? ধরো সাপোজ কোনো একটা কমপ্লেক্স কনজুগেট যদি থাকে, কোথাও যদি কোনো কমপ্লেক্স কনজুগেট থাকে, সেটাকে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ধরো এইরকম আছে, এরকমভাবে আছে, দেখো আই ইকুয়াল টু সাইন থিটা ভি মাইনাস জে থিটা স্যার আই। হ্যাঁ বলো বলো বলো। এটা থেকে কমপ্লিট পাওয়ার। হ্যাঁ এইটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, এস দিয়ে Hello? লিখবো। হ্যাঁ এস দিয়ে কমপ্লেক্স পাওয়ারকে লেখা হয়, দেখো কমপ্লেক্স পাওয়ার, ঠিক আছে। খুব ভালো হয় এই দেখ হ্যাঁ এস দিয়ে কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ারকে এইভাবেই লেখা হয় ভিআই, আর এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, এই আই কনজুগেট কথাটার মানে কি? আই কনজুগেট কথাটার মানে হচ্ছে, যদি ধরো আই ইকুয়াল টু দেয়া আছে সাইন থিটা ভি মাইনাস থিটা আই, এটাকে যদি আমরা স্টার করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা সাইন থিটা ভি প্লাস জে থিটা আই। এই যে প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যায়, তা আবার প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। কোনো কিছুকে কনজুগেট করা মানে তার কমপ্লেক্স কনজুগেটের টার্মটা কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বলো আই স্টারের কনসেপ্টটা কি বোঝা গেল কি বললাম? হয়ে যাবে। হ্যাঁ দেখো দেখো, যদি যদি ধরো একটা তোমাকে সার্কিটের মধ্যে কারেন্ট দিয়েছে যে আই এম সাইন থিটা ভি মাইনাস জে থিটা আই, মানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, এটা কত অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল পরে বুঝবো। ধরো এইভাবে একটা অ্যাঙ্গেল দিয়েছে, তাহলে এখানে দেখো এটা রিয়াল টার্ম আর এটা ইমাজিনারি টার্ম আছে। জে থাকা মানে কি, জে মানে কি কমপ্লেক্স টার্ম না, এটা জে মানে কি কমপ্লেক্স টার্ম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, যখনই কমপ্লেক্স টার্ম তোমাকে দিয়ে দেবে,
তখনই তুমি যদি এটা স্টার করো এই কমপ্লেক্স টার্মের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, আর কিছুই না। এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ক্লিয়ার? কি বললাম ব্যাপারটা Clear, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এইটুকুই আর কিচ্ছু না। এবার দেখো, এবার কস থিটাটা কি? কস থিটা, কস ফাই, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। আর ফাইটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ফাইটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা স্যার কোথায় ক্রিয়েট হয়? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হয়? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এখনই যে তোমরা দেখলে না ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি এটা হয়, কারেন্ট কোন দিকে যাবে? নিচের দিকে। নিচের নিচের দিকে। দিকে। হ্যাঁ, আইএল। এই যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি তো? হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় ফাই। বোঝা গেল? এটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কিছুই না, লোডের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। তার মানে angle between the angle between the voltage and current across the load। মানেটা আমাকে বোঝাও তো, এটা মানেটা কি বুঝলে তোমরা? বলো, এটা বুঝিয়ে বলো আমাকে। বলো বলো, এটা আমি কি বোঝাতে চেয়েছি বলো। ভোল্টেজ এন্ড কারেন্ট অ্যাক্সেসের মাঝে অ্যাঙ্গেল। হ্যাঁ, তার এটা এখানে কি অ্যাঙ্গেল বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তার মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল অ্যাক্রস দ্য লোড, তার মানে লোডের অ্যাক্রসে যে, তার মানে এটা সাপ্লাই আছে, এটা তোমার এসি সাপ্লাই, আর এখানে ইন্ডাক্টর। তার মানে কি এটা কি লোড হিসাবে কাজ করে তো একটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোথায় হয়? সাপ্লাইয়ের ভোল্টেজ আর কারেন্টে, না লোডের? লোডের। হ্যাঁ, Same. দেখো এই যে এখানে তুমি সাপ্লাই দিয়েছো, এখানেও এরও একটা ভোল্টেজ আছে, এর একটা কারেন্ট আছে তো? সাপ্লাই কারেন্ট, সাপ্লাই ভোল্টেজ থাকে তো? কিন্তু সেটা আমরা দেখব না। আমরা কি দেখব? লোডের, আমরা যে লোডটা লাগিয়েছি তার অ্যাক্রস যে ভোল্টেজ এবং তার অ্যাক্রসে যে কারেন্ট আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? বলো, যে কোনো একজন বলো, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? কি বলবে একটু বাংলায় বলো আমাকে গুছিয়ে। বলো বলো বলো। পাওয়ার সাপ্লাইয়ের সময় যদি কোনো লোড লাগানো থাকে, একটা লোড লাগানো থাকে, তাহলে তার হ্যাঁ, ভোল্টেজ আর কারেন্টের যে অ্যাক্সেস হবে, তার যে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে পাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, গুড, ওকে। যদি তাহলে আমাকে বলো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি, গুড বয়। ক্যাপাসিটরের অ্যাক্রসে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে বলো, এখান থেকে এখনই দেখো কত সুন্দর সুন্দর জিনিস স্টার্ট হবে, দেখো বলো। সবাই ক্লিয়ার তো? তাহলে আমাকে একটা কথা বলো, তোমরা তিনটে পাওয়ার সম্বন্ধে মেনলি সূত্র পেয়েছো। তিনটে পাওয়ার, দুটো পাওয়ার আগে বলি। দেখো, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, ভিআই কস ফাই, আর একটা হচ্ছে ভিআই সাইন ফাই। অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার, সাইন ফাই। যদি লোড আমাদের রেজিস্টিভ লোড থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে ফাই কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে ফাই যদি 0 হয়, তাহলে পি কত হবে?
জিরো। জিরো হবে। কস জিরোর ভ্যালু জিরো। স্যার ভিআই হবে স্যার। ভিআই ইন্টু কস ফাই, কস মানে কস কস জিরো ডিগ্রি ভ্যালু কত? ওয়ান। ওয়ান। ওয়ান, তার মানে এটা ভিআই থেকে যাবে। আর কিউ কত পাবো? কিউ জিরো। হ্যাঁ, সাইন জিরো জিরো, তার মানে জিরো ডিগ্রি। তার মানে কোনো একটা রেজিস্টিভ কম্পোনেন্টের অ্যাক্রসে, কোনো একটা রেজিস্টিভ কম্পোনেন্টের অ্যাক্রসে কোন পাওয়ারটা ড্রপ হয়? অ্যাক্টিভ পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার? দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার তো জিরো, অ্যাক্টিভ পাওয়ার আছে। তার মানে এই রেজিস্টিভ কম্পোনেন্টের অ্যাক্রসে যে পাওয়ার ড্রপ হয় নাথিং বাট এ কি? অ্যাক্টিভ পাওয়ার। বা পাওয়ার ড্রপ ঠিক বলবো না, যদি তোমরা এইভাবে বলো যে এই রেজিস্টিভ কম্পোনেন্টটা কোন পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে, তাহলে কি বলবো আমরা? অ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্পশন হচ্ছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে রেজিস্টিভ কম্পোনেন্ট কোন পাওয়ারকে অ্যাবজর্ব করে? অ্যাক্টিভ পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার? বলো অ্যাক্টিভ পাওয়ার। কি করে বুঝলে? বলো, পারবে তো বলতে, একটু চেষ্টা করো পারবে, তোমরা সব জানো, জাস্ট চুপচাপ আছো। দেখো স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার কারণ জিরো আছে ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না, আর হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ারে চেঞ্জ হচ্ছে তার জন্য। তার মানে ধরো এই যে আমি এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাইয়ের সঙ্গে আমি একটা রেজিস্ট্যান্সকে লাগালাম, এসি সাপ্লাইয়ের সঙ্গে আমি একটা রেজিস্ট্যান্সকে লাগালাম। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মানে ভি আর, আর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই আর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার মানে জিরো ডিগ্রি। জিরো ডিগ্রি। তাহলে এখানকার আমি যদি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে চাই, তাহলে কি আসবে? অ্যাক্টিভ পাওয়ার কত আসবে? স্যার ভিআই। ভিআই। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কত আসবে? জিরো। জিরো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমরা লিখতে পারি যে রেজিস্টিভ লোড অ্যাবজর্ব অনলি অ্যাক্টিভ পাওয়ার। সুতরাং লিখে নাও পিওরলি রেজিস্টিভ লোড, লেখো পিওরলি রেজিস্টিভ লোড অ্যাবজর্ব অনলি অ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, বলো অ্যাক্টিভ পাওয়ার ছাড়া ও আর কোনো পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারবে? দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার তো জিরো হয়ে যাচ্ছে। সেই রকম ভাবে যদি একটা ইন্ডাক্টরকে লাগাও, এখানে কি হবে? স্যার তাহলে স্যার অ্যাক্টিভ পাওয়ারটা জিরো হবে, কোনো পরিবর্তন হবে না ওটা। হ্যাঁ, তাহলে এখানে তুমি একটা ইন্ডাক্টরকে লাগিয়েছো, ইন্ডাক্টরের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার তাহলে বলো, আমরা কি জানি যে অ্যাক্টিভ পাওয়ার মানে পি ইকুয়াল টু ভিআই কস ফাই। তাহলে ফাই ফাই কত? এখানে ফাই কত? 90 ডিগ্রি। হ্যাঁ স্যার। তাহলে ফাই 90 হলে কস কত হয়ে যাবে? জিরো। স্যার জিরো। তার মানে পি কত হয়ে যাবে? জিরো। তার মানে অ্যাক্টিভ পাওয়ার কত হয়ে যাবে? বলো। জিরো স্যার। জিরো। অ্যাক্টিভ পাওয়ার জিরো। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে? কিউ। স্যার ভিআই হবে। ভি আর আই হবে, ভি আই হবে, ব্যাস। তাহলে ভালো করে একটা জিনিস বলো, এই যে এই কয়েল, এই যে এটা তো একটা কয়েল তাই না? এটা একটা কয়েল তো। হ্যাঁ স্যার। তোমাদের বাড়িতে কয়েল কিসে কিসে আছে? ফ্যানই জানি ভালো করে। শুধু শুধু ফ্যান আছে? তাহলে শুধু ফ্যানের মধ্যে আছে কয়েল, বা যে কোনো মোটর, মোটর থাকলেই কয়েল আছে। তাহলে তোমার বাড়িতে যে ওই যে এনার্জি মিটার, তোমার বাড়ির যে এনার্জি মিটার যেটাতে বিল দাও তোমরা, কারেন্ট বিল, হুম, তাহলে এনার্জি ইকুয়াল টু কি জানো? বলো, পাওয়ার ইন্টু টাইম। বলো গো,
পাওয়ার ইন্টু টাইম। ওকে, পাওয়ারকে কি দিয়ে লেখো তোমরা? আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে আর আছে, এখানে কি এল বা সি কোথাও আছে? না স্যার। তার মানে তুমি শুধু রেজিস্টিভ কম্পোনেন্টের জন্য কত বিল উঠছে সেই বিলটা পে করো, তুমি কোনোদিনও ফ্যানের রিয়াক্টিভ কম্পোনেন্টের বিল পে করো না। তাহলে তোমরা যে বলো যে স্যার আমাদের সরকার ভর্তুকি দিচ্ছে না, সরকার ভর্তুকি দেয়, সরকার কি দিচ্ছে? তুমি যে বিলটা পে করো সেটা অনলি ফর অ্যাক্টিভ কম্পোনেন্ট মানে রেজিস্টিভ লোডের জন্য তুমি বিল পে করো, রিয়াক্টিভ লোডের জন্য বিল পে করো না। আরেকবার বলছি, ভালো করে বোঝো। তোমার বাড়িতে যে কয়েল আছে, কয়েল মানে কি লোড? ওটা ইন্ডাকটিভ লোড। তাহলে এ এ তো কিছু পরিমাণ বাধা তো ক্রিয়েট করে, তাই না? হ্যাঁ, এর এর এক্সেল এক্সেল কম্পোনেন্ট আছে, ছেড়ে দাও। তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট, একটা রেজিস্টিভ কম্পোনেন্ট। তাহলে রেজিস্টিভ কম্পোনেন্টের জন্য তুমি বিল পে করছো, মানে এই তারের রেজিস্ট্যান্সের জন্য। কিন্তু এই কয়েলটার ইন্ডাকটিভ কম্পোনেন্টের জন্য যে রিয়াক্টিভ পাওয়ার ড্রপ, সেটা কিন্তু তোমাকে বিল দিতে হয় না, বুঝলে? কারণ তোমার থেকে যে বিলটা নেয় অনলি আই স্কোয়ার ইন্টু আর এর বিলটা নেয়, আই স্কোয়ার ইন্টু এল বা আই স্কোয়ার ইন্টু সি এর কোনো বিল নেয় না তোমার থেকে গভর্নমেন্ট। যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাও সেখানে দেখতে পাবে দুটো করে মিটার লাগানো থাকে, দুটো, একটা অ্যাক্টিভ পাওয়ার মেজার করে আর একটা রিয়াক্টিভ পাওয়ার, এই দুটো মিলে ওদেরকে বিল দিতে হয়। কিন্তু ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে অনলি অ্যাক্টিভ পাওয়ারের বিল দিতে হয়, রিয়াক্টিভ পাওয়ারের কোনো বিল তোমাকে দিতে হয় না। আমার কথাটা কি বুঝলে? স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার আমার ধারণাটা মাথার মধ্যে আসছে না, আমার কোনটাকে অ্যাক্টিভ বলছি কোনটাকে রিঅ্যাক্টিভ। কোনটাকে অ্যাক্টিভ বলছো কোনটাকে রিয়াক্টিভ বলছো, ঠিক আছে দেখো চলে আসবে এখন। আগে আমাকে বলো অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাটা বলো। VI cos phi। VI cos phi। রিয়াক্টিভ পাওয়ার বিআই সাইন ফাই। সাইন ফাই। সাইন ফাই। ওকে, তুমি এমনি নর্মাল ডিসি সার্কিটে কি দাও? ভি ইন্টু আই। আচ্ছা। তার মানে ডিসি সার্কিটের ক্ষেত্রে একটাই পাওয়ার থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর কোনো পাওয়ার থাকে না। ওই পাঁচটা পাওয়ারের মধ্যে কোনো পাওয়ার থাকে না, শুধু কি থাকে? কারণ ডিসি সার্কিটে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এরকম সাইন ফাই কস ফাই অ্যাঙ্গেল হবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থাকবে? থাকবে না। তার কারণ কি? ডিসি সার্কিটে কি তুমি ইন্ডাক্টর বা ক্যাপাসিটার লাগাতে পারবে বলো? না স্যার, ওটা তো ইন্ডাক্টর লাগালে, সেটা ডিসি সার্কিটে ইন্ডাক্টর লাগালে কি প্রবলেম হবে? স্যার শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হয়ে যাবে। আর যদি ক্যাপাসিটার লাগাই, ওপেন সার্কিট হয়ে যাবে। তার মানে ডিসি সার্কিটে ক্যাপাসিটার ইন্ডাক্টরের কোনো কাজ নেই। তাহলে অনলি কার কাজ আছে? রেজিস্টারের কাজ। রেজিস্টারের অ্যাক্রসে অ্যাঙ্গেল কত ভোল্টেজ আর কারেন্টের মধ্যে? 0 ডিগ্রি। তাহলে কোন পাওয়ারটা পাবো, অ্যাক্টিভ না রিয়াক্টিভ? এখানে 0 ডিগ্রি বসাও। স্যার রিঅ্যাক্টিভটা পাবো। রিয়াক্টিভটা পাবো, দাঁড়াও তোমাকে আমি ব্যবস্থা করছি গো। এতক্ষণ ধরে পড়িয়ে রিয়াক্টিভটা পাবো স্যার। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ভ্যালু কত হয়? স্যার 1। সাইন 0 1। তোমরা এত এত কনফিউশন কেন? দেখো সাইন 0 0, তাহলে কি তুমি রিয়াক্টিভ পাওয়ার আর পাচ্ছ না, অনলি অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছ। দেখো তুমি বসাবে, দেখো দেখবে পি ইকুয়াল টু ভিআই কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে কি পাবে? ভি ইন্টু আই। ভিআই সাইন 0 ডিগ্রি, সাইন 0 মানে 0, তাহলে 0 ইন্টু ভিআই মানে 0। তার মানে এসি
আগে বলো, ডিসি সার্কিটে আমরা রেজিস্টার ছাড়া অন্য কোনো লোড ইউজ করতে পারবো না, এইটুকু বুঝেছো কি? হ্যাঁ স্যার। তাহলে অন্য কোনো যদি লোড আমি ইউজ করতে না পারি, তাহলে আমরা কি রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো? রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো না। তার জন্যই আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি যে পি ইকুয়াল টু ভিআই। 9-10-এও আছে পাওয়ারের ফর্মুলা, যখন কোনো সার্কিটের ক্ষেত্রে দেখবে 10-এও এই ফর্মুলাটা আছে পি ইকুয়াল টু ভিআই। কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসলো কোথার থেকে? এটা কিন্তু একটা অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। এটা শুধু রেজিস্টিভ লোড ইউজ করি বলে, মানে লোডটার উপর ডিপেন্ড করছে এই পাওয়ারটা। রেজিস্টিভ লোড ইউজ করি বলেই আমরা পি ইকুয়াল টু ভিআই লিখি। যদি ইন্ডাক্টার ইউজ করতাম তাহলে কিউ ইকুয়াল টু ভিআই লিখতাম। এবার কি ক্লিয়ার হলো? আগে বলো, শুধু এইটুকু বলো ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, তার মানে রেজিস্টে একটা আমরা যখন এমনি নর্মালি পি ইকুয়াল টু ভিআই কি বলি? পাওয়ার। ঠিক আছে, এবার দেখো, তুমি যখনই এসি সার্কিটে ঢুকে গেলে, এসি সার্কিটে ঢোকার সঙ্গে সঙ্গে কি এসিতে অনেক অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এবার এবার কি হচ্ছে দেখো, আমরা আরেকটা ফর্মুলা জানি, এখানে কমপ্লেক্স পাওয়ারের একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ভিআই কনজুগেট। ঠিক আছে, এই তিনটেকে একসাথে এইভাবে লেখা হয়, এদের তিনজনের সম্পর্ক হচ্ছে এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই তিনজনের মধ্যে সম্পর্ক এটা। তাহলে আমরা এস ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে পারি। এটা কার ফর্মুলা? বলো। হ্যাঁ, পিথাগোরাস। পিথাগোরাস। তাহলে এটা কার জন্য? একটা সমকোণী ত্রিভুজের জন্য তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমাকে একটা কথা বলো, এই যে পাওয়ার ট্রায়াঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে যখনই যখনই তুমি যে কোনো পাওয়ারকে ক্যালকুলেট করবে, এই তিনটে পাওয়ারের মধ্যেই তোমাকে ক্যালকুলেট, যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, সব কিছু এই কমপ্লেক্স পাওয়ার থেকেই এসছে। ঠিক আছে, ওগুলো নিয়ে এখন ভাবতে যেও না, জাস্ট এই তিনটে পাওয়ারকে নিয়ে ভাবো, কমপ্লেক্স পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা কি দেখলাম, যে ডিসি সাপ্লাই দিলে আমরা অন্য অন্য কোনো লোডকে ইউজ করতে পারি না, অনলি রেজিস্টিভ লোডকে ইউজ করতে হবে। ডিসি সাপ্লাই দিলে অন্য কোনো লোডকে ইউজ করা যায় না, অনলি রেজিস্টিভ লোডকে ইউজ করতে হবে। তাহলে যদি শুধু হ্যাঁ বলো বলো। স্যার বলছি ডিসি অনেক সার্কিট স্যার ক্যাপাসিটর দেওয়া থাকে। ডিসি সাপ্লাই দিয়ে ক্যাপাসিটর দেওয়া থাকে? সার্কিটে থাকে তো স্যার হ্যাঁ, ডিসি সাপ্লাই ক্যাপাসিটর। লোড হিসাবে থাকে না, লোড হিসাবে থাকবে না, বুঝতে পারলে? সার্কিটের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করাই আমরা। ওকে, ক্যাপাসিটিভ লোড হিসাবে আমরা ইউজ করব না। আর ক্যাপাসিটার অনলি, দেখো এখন তো তোমরা জাস্ট স্টার্ট করেছো, ক্যাপাসিটার শুধু অনলি এটার ভাবে ইউজ করা হয় না, ক্যাপাসিটারকে আমরা অনেকগুলো বিভিন্ন রকম পারপাসে ইউজ করা হয়। পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করাই আমরা ক্যাপাসিটারকে, কি বললাম বুঝলে তো? ট্রানজিয়েন্ট রেসপন্স হিসেবে কাজ করাই। হ্যাঁ, তো যাই হোক, এখন ওইসব ভাবতে যেও না, আস্তে আস্তে মোটামুটি 2 বছর পরও তাহলে জিনিসগুলো সব রিলেট করতে পারবে, যে হ্যাঁ ওখানে আমি কেন ইউজ করছি ওটাকে। সো নর্মালি ডিসি সাপ্লাইতে অ্যাজ এ লোড আমরা কোনোদিনও ক্যাপাসিটার ইউজ করব না লোড হিসাবে। এবার দেখো, এবার দেখো তারপরে আমি এসিতে যদি, আমি যখন এসি সাপ্লাই নিব, এসি সাপ্লাইতে আমি রেজিস্টারও ইউজ করতে পারি, ইন্ডাক্টার ইউজ করতে পারি, আবার ক্যাপাসিটারও ইউজ করতে পারি।
বললাম বোঝা গেল? সবগুলোই ইউজ করতে পারবো এখানে, কোনো অসুবিধা নেই। রেজিস্ট্যান্স নিলে অ্যাঙ্গেল কি আসবে? লোডের অ্যাক্রসে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি আসলে অ্যাক্টিভ পাওয়ার পাবো। যদি ইন্ডাক্টর নেই তাহলে কি হবে বলো প্রবলেম? সাপ্লাই নিয়েছো এসি, এটা যদি পিওরলি ইন্ডাক্টর নাও তাহলে কিন্তু প্রবলেম হবে। এটা যদি পিওর ইন্ডাক্টর নাও, পিওর ইন্ডাক্টর হলেই ব্যাস, তাহলে কি হবে দেখো, পিওর ইন্ডাক্টর মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তখনই তোমাকে কি দেবে? অ্যাক্টিভ পাওয়ার দেবে অনলি, রিঅ্যাক্টিভ পাওয়ার আর দিচ্ছে না। তার মানে এই ইন্ডাক্টরও কি তোমাকে অ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্পশনটাই শুধু দেখাবে, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্পশন দেখাবে না। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের অ্যাবজর্পশন কতটা হচ্ছে, না সরি, রিঅ্যাক্টিভ পাওয়ার দেখাবে, অ্যাক্টিভ পাওয়ার দেখাবে না। যদি শুধু ইন্ডাক্টর নাও, দেখো পি ইকুয়াল টু ভিআই কস ফাই, আরেকটা হচ্ছে কিউ ইকুয়াল টু ভিআই সাইন ফাই। তাহলে এই ফাই এর জায়গায় তুমি বসাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি বসাও, তাহলে পি ইকুয়াল টু ভিআই কস ফাই, পি ইকুয়াল টু ভিআই সাইন ফাই। এবার দুজনের জায়গায় 90 ডিগ্রি বসাও, দেখো প্রথমেরটা 0 চলে আসলো, পরেরটা ভি ইন্টু আই। তার মানে লোড যদি, লোড এই যে লোড, এটাকে লোড বলি আমরা, লোড যদি পিওরলি ইন্ডাকটিভ হয়, লোড যদি পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে এটা কি হয়? শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, অ্যাক্টিভ পাওয়ার পাবো না। লোড যদি পিওরলি ক্যাপাসিটিভ হয় তাহলেও আমরা শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, অ্যাক্টিভ পাওয়ার পাবো না। কিন্তু পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ কোনোদিনও হয় না, কিছু না কিছু পরিমাণ রেজিস্টিভ লোড এখানে থেকে যায়, সেটা দেখবো আমরা। সেটা দেখবো যে কিছু পরিমাণ যদি রেজিস্টিভিটি থেকে যায় বা কিছু পরিমাণ যদি ইন্ডাকটিভ প্রপার্টি থেকে যায় বা ক্যাপাসিটিভ প্রপার্টির জায়গায় যদি কিছু পরিমাণ রেজিস্টিভ প্রপার্টি থেকে যায় তাহলে কি হচ্ছে তার জন্য। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হলে তাহলে বুঝতে পারছো অ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে সেটা অ্যাক্টিভ পাওয়ার, অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে হয় ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ। তার মানে হয় লোডটা হয় ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ, তার মানে অ্যাক্টিভ মানে পাওয়ার তুমি হয় রিঅ্যাক্টিভ পাওয়ার পাবেই, রিঅ্যাক্টিভ পাওয়ার তুমি পাবেই। তাহলে লোড হয়তো ইন্ডাকটিভও হতে পারে বা ক্যাপাসিটিভও হতে পারে। বলো বলো কি বলছিলে বলো। স্যার আরেকবার ওই পিওরলি মানে এই স্টেটমেন্টটা বলবেন স্যার, ইফ লোড ইজ পিওরলি, ইফ লোড ইজ পিওরলি ইন্ডাকটিভ অর পিওরলি ক্যাপাসিটিভ, হ্যাঁ স্যার, then only exist reactive power। ঠিক আছে, তখন একমাত্র Okay, রিঅ্যাক্টিভ পাওয়ারটাই এক্সিস্ট করে। তার মানে লোডটার ওপর ডিপেন্ড করছে সব কিছু, সবাই ভালো করে বোঝো, সব সময় লোডের ওপর ডিপেন্ড করছে যে লোডটা কেমন আছে। ওকে, তো আবার এখানে Okay. আসছি, হ্যাঁ এখানে দেখো এই জায়গাটায় আসো। তাহলে আমরা এখানে পাওয়ার ট্রায়াঙ্গেল দেখলাম, দেখো কি করে রিলেট হবে জিনিসটা। পাওয়ার ট্রায়াঙ্গেল দেখলাম, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখো তো পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু, এখনই কি দেখলে, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? cos phi sir, angle between the voltage and current across the load. across the load, because না, this is a power factor angle, but what is power factor? only cos phi। Oh yes sir, হ্যাঁ, তাহলে পাওয়ার ফ্যাক্টরকে আবার এইভাবেও লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বাই অ্যাক্টিভ পাওয়ার। পাওয়ার ফ্যাক্টরকে আবার এভাবে লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার বাই অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা একটু আগে লিখিয়েছি, বলো কি ছিল? ভিআই, ও ভুল, উল্টো লিখলাম, অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার হবে। হ্যাঁ সরি, এটা অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার হবে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার ছিল ভিআই কস ফাই,
আর অ্যাপারেন্ট পাওয়ার ছিল অনলি ভি ইন্টু আই। দেখো কেটে গিয়ে কস ফাই এসছে। হ্যাঁ স্যার। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটাও বলতে পারি। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যদি বলে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে দিস ইজ এ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যাক্রস দ্য লোড। কিন্তু যদি তোমাকে শুধু বলে পাওয়ার ফ্যাক্টর কি, দিস ইজ আ রেশিও বিটুইন অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। রেশিও কাকে বলে? এটাকেই তো রেশিও বলে, তাই না? অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, এটাকেই তো রেশিও বলা হয়। তাহলে আমরা কি বলবো? পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে রেশিও বিটুইন অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। বলো এটুক বুঝলে কি বললাম? বলো গো, বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। বুঝেছ। এবার যদি লোডটা আমাদের পিওরলি রেজিস্টিভ হয় তাহলে এই কস ফাই কত হবে? পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস ফাই। তাহলে লোড যদি পিওরলি রেজিস্টিভ হয় তার মানে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ আর কারেন্ট কি আছে? জিরো। জিরো। তাহলে কস জিরো ভ্যালু কত? 1। হ্যাঁ স্যার। এটাকেই বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তাহলে তোমাকে যদি এবার কোশ্চেন করা হয়, বলো তো ইন্ডাক্টর লিডিং লোড না ল্যাগিং লোড, কি বলবে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাক্টর ইন্ডাক্টর স্যার ইন্ডাক্টর হলে ল্যাগিং লোড। হ্যাঁ। যদি এবার তোমাকে বলা হয় ক্যাপাসিটর কি লোড? লিডিং লোড। আর তাহলে রেজিস্টার কি লোড? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ। তাহলে কোথা থেকে এই কথাটা এসছে এখন বোঝা গেল? এই এই হচ্ছে গল্প। একটা জিনিস বোঝানোর জন্য কত কিছু বলতে হচ্ছে, ভাবো, বিহাইন্ড দ্য কনসেপ্ট। সো এই জিনিসটা ভালো করে সবাই বুঝবে। আমি আরেকবার একটু পুরো জিনিসটাকে আমি রিভাইজ করে দিচ্ছি আরেকবার, দেখো। তাহলে কি হচ্ছে, আমরা যদি একটা রেজিস্টার নিই, অনলি রেজিস্টার নিই, যদি রেজিস্টারের মধ্যে ডিসি সাপ্লাই দেই তাহলে তার অ্যাক্রসে আমরা অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি। আর ডিসি সাপ্লাই দিলে কোনোদিনও রিয়াক্টিভ পাওয়ার পাওয়া যায় না। তার কারণ ডিসি সাপ্লাইতে আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটার ইউজ করতে পারি না। আর যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটার ইউজ করতে না পারি, যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটার ইউজ করতে না পারি তাহলে কি রিয়াক্টিভ পাওয়ার আর পাবো? বলো। অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ার পাবো। ঠিক আছে? তার মানে ডিসি সাপ্লাইতে অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ারই পাওয়া যায়, রিয়াক্টিভ পাওয়ার পাওয়া যায় না। তার কারণ আমরা যখনই কোনো ইন্ডাক্টর বা ক্যাপাসিটারের মধ্যে ডিসি সাপ্লাই দেব সেটা শর্ট সার্কিট অথবা ওপেন সার্কিটের মতো বিহেভ করে। তার কারণ ওখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, আর ভোল্টেজ ড্রপ ক্রিয়েট না হলে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না। কোনো অ্যাঙ্গেল মানে কারেন্ট তো ফ্লোই করবে না ক্যাপাসিটারের মধ্যে দিয়ে, ওপেন সার্কিট করে দেবে, পুরো ওপেন করে দেবে, সার্কিটটাকে পুরো ওপেন করে দেবে, পুরো ওপেন করে দেবে এটা। তাহলে কোনো কিছু ফ্লোই করবে না। তাহলে এই হচ্ছে একটা পার্ট গেল। এবার আসলো এসি সাপ্লাই। এবার আসলো আমাদের এসি সাপ্লাই। এসি সাপ্লাইয়েরও আবার প্রবলেম আছে। এসি সাপ্লাই যদি আমি শুধু রেজিস্টারের মধ্যে দেই তাহলে কি হবে? কোন পাওয়ার পাবো? কোন পাওয়ার পাবো বলো? অ্যাক্টিভ পাওয়ার স্যার। আবার সেই অ্যাক্টিভ পাওয়ারই পাচ্ছি। তার কারণ আমরা তো লোডের অ্যাক্রসে অ্যাঙ্গেলটা দেখছি, এর অ্যাঙ্গেল তো দেখি না আমরা। এইবার যদি শুধু আমি ইন্ডাকটিভ লোড লাগিয়ে দিই তাহলে কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো। যদি ক্যাপাসিটার লাগাই রিঅ্যাক্টিভ পাবো। এক্স্যাক্টলি। এইটুকুই আমি বোঝাতে চেয়েছি তখন থেকে। ব্যাস এইটুকু যদি সবাই বুঝে যাও আর বাকি এখন আরামসে বুঝতে পারবে। দেখো এবার পাওয়ার ট্রায়াঙ্গেল কাকে বলে বলো? হোয়াট ইজ পাওয়ার ট্রায়াঙ্গেল? তিনটে পাওয়ারকে আমরা একসাথে পাওয়ার ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, তাই না? অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আরেকটা কি? এটা কি পাওয়ার বলো? কমপ্লেক্স। কমপ্লেক্স পাওয়ার।
এই তিনটে পাওয়ারকে নিয়ে একসাথে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল তৈরি করি, পাওয়ার ট্রায়াঙ্গেল। এবার আমাকে বলো যে পাওয়ার ফ্যাক্টর কি, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? রেশিও বিটুইন Sir, অ্যাক্টিভ apparent power. Exactly, ratio between active power and apparent power. What is power factor angle? Sir, sir, the angle between the voltage and current across the load, sir. Across the load, exactly. তার মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে যে লোডটা তুমি লাগিয়েছো সেই লোডের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টের কি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেটা সেই অ্যাঙ্গেলগুলো কি করে ক্রিয়েট হচ্ছে সেগুলো সব মনে আছে। কি কি করিয়েছি আমি, পুরো প্রুফ করে দেখিয়েছি কেন 90 ডিগ্রি হচ্ছে, বোঝা যাচ্ছে তো? আমি যখন এই জিনিসগুলো মনে আছে তো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো কোথায় গেল, এই যে 90 ডিগ্রি হচ্ছে, এই যে 90 ডিগ্রি হচ্ছে, এগুলো সব কিন্তু মনে রাখতে হবে। চলো এবার আমরা একটা রেজিস্ট্যান্সকে কেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড বলছি, ওয়াই? ঝটপট বলো বলো বলো। কস্টটা 0 হচ্ছে 1 ভ্যালু আছে তাই। একটু গুছিয়ে বলো ব্যাপারটাকে, ঠিকই বলেছো, একটু গুছিয়ে বলো। বিকজ কি হচ্ছে, মানে লোড যদি আমাদের রেজিস্টিভ হয় তাহলে রেজিস্টিভ লোডের অ্যাক্রসে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট কত হচ্ছে, 0 ডিগ্রি। Zero. হ্যাঁ, রেজিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টরটা আগে। পাওয়ার ফ্যাক্টরটা 1 আসছে, ব্যাস এটাই। তার মানে তাহলে তোমাদের যদি কেউ বলে যে রেজিস্ট্যান্সকে আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কেন বলছি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড কেন বলছি, তুমি বলবে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। এবার 0 ডিগ্রি হওয়ার জন্য কস ফাই কত হচ্ছে, কস 0 ডিগ্রি মানে 1, আর কস ফাইটাই তো পাওয়ার ফ্যাক্টর। এই জন্য এটা যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায় তার জন্য আমরা এটাকে বলছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। এই জন্যই কি হচ্ছে, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, রেজিস্টিভ লোডের অ্যাক্রসে কোনো অ্যাঙ্গেল নেই, এই জন্য আমরা এটাকে বলি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তাহলে আমি তোমাদের আর এল আর সি লোডের জন্য পাওয়ার কি হবে, অ্যাঙ্গেল কি হবে, সব কিছু বলেছি। অ্যাক্টিভ পাওয়ার কি হবে, অ্যাপারেন্ট পাওয়ার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে, কমপ্লেক্স পাওয়ার কি হবে, যতটুকু বলেছি অতটুকু মনে থাকলে এনাফ, মোর দ্যান এনাফ। এবার আমরা আসছি when load is RL, তার মানে যদি এই রকম থাকে, এটা আর আর এটা এল, তখন কি হবে, কি বললাম বুঝলে? লোডটা যদি আর আর এল দুটোই থাকে, তার মানে তোমার বাড়িতে যে ফ্যান আছে, ফ্যানে কিন্তু রেজিস্টিভ কম্পোনেন্টও আছে, তার তো কয়েল মানে কি, তামার তার, তাহলে তারের রেজিস্ট্যান্স থাকবে না বলো, থাকবে। আবার এর এর কি ইন্ডাকটিভ প্রপার্টিও আছে, তার মানে কি, এটা এই লোড মানে তোমার ফ্যান, পরিষ্কার কথা। ফ্যানের মধ্যে কোনোদিনও পিওরলি ইন্ডাকটিভ হতে পারে না, পৃথিবীতে কোনো জিনিস পিওর নয়, তুমিও পিওর নও, আমিও নই, কেউ পিওর নয়। আমরা ছোটোবেলা থেকে কিছু না কিছু মিথ্যে কথা বলেছি বাবা মাকে, তাই না? ছোটোখাটো হলেও বাবা মাকে না বললেও বন্ধু বান্ধবকে বলেছি, মানে ওটা সবাই থাকে আর কি, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তার মানে আমরা পৃথিবীতে কেউই পিওর নয়, তুমি বাজারে যাই কিনতে যাও, তুমি পিওর জিনিসটা কোনোদিনও পাবে না, কিছু না কিছু ভেজাল থাকবেই। তো এইরকমই একটা ব্যাপার যে পৃথিবীতে কোনো কিছু পিওর হতে পারে না, আইডিয়াল ইজ নট পসিবল। তাহলে কোনো একটা কয়েল কোনোদিনও পিওরলি ইন্ডাকটিভ, এটা কোনোদিনও পসিবলই নয়। বাট আমরা ধরে নিই যে যদি পিওরলি হয় তাহলে কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা কয়েল কোনোদিনও পিওরলি হতে পারে না, তার মধ্যে কিছু না কিছু রেজিস্টিভ পার্ট থাকবে। সো এটা আমরা এবারে কম্বাইন এইভাবে এঁকেছি, আর এল। বোঝা গেল কি বললাম আমি কথাটা, বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার আমি আরেকবার বলবেন? দেখো তোমার ফ্যানের কয়েল দেখেছো,
হ্যাঁ স্যার। ফ্যানের কয়েল দেখেছো, ওখানে কি থাকে তোমার, দেখো দাঁড়াও। হ্যাঁ এগুলো দেখেছো তো সবাই? হ্যাঁ স্যার। এই যে কন্ডাক্ট, এটা কি, এটা তার তো নাকি তামার তার, এর এর রেজিস্ট্যান্স থাকবে না কোনো, বলো? হ্যাঁ স্যার থাকবে। আচ্ছা থাকবে। থাকবে, হ্যাঁ। এটাকে এবার আমি, এটাকে তুমি পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছো, পেঁচিয়ে রেখেছো, তার মানে এটা কি কয়েল ফর্ম করেছে না, এটা একটা, হ্যাঁ স্যার। যখনই কয়েল ফর্ম করবে তখনই এটা ইন্ডাকটিভ প্রপার্টিও থাকবে। হ্যাঁ স্যার। তাহলে কোনোদিনও পিওর ইন্ডাক্টর হতে পারে, বলো? না স্যার। তার মানেই না, তো, তার মানেই তো ওর একটা রেজিস্ট্যান্স থাকবে। না স্যার। আর যখনই পেঁচিয়ে রাখবো তখনই কি হবে, কয়েল ফর্ম করবে, মানে ইন্ডাকটিভ প্রপার্টি। তার মানে একটা তারের দুটো প্রপার্টি, যখনই আমি একটা তারকে এভাবে পেঁচিয়ে দেবো তখনই এর দুটো প্রপার্টি ফর্ম করবে, একটা ইন্ডাকটিভ প্রপার্টি, একটা রেজিস্টিভ প্রপার্টি। ক্লিয়ার হয়েছে, বলো? হ্যাঁ স্যার। হুম, যে কোশ্চেনটা করলে বুঝতে পেরেছো তো কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, এবার এই যে আর আর এল, আমি দুটো, এটা হচ্ছে অ্যাকচুয়াল লোড, এটা হচ্ছে অ্যাকচুয়াল লোড। এতক্ষণ ধরে যে লোডগুলো দেখছিলে পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ, ওগুলো হয় না কোনো। ইন ফিউচার মানে ইন রিয়েল লাইফ ওগুলো এক্সিস্ট করে না, এক্সিস্ট করে এটা, এক্সিস্ট করে এটা, ওগুলো এক্সিস্ট করে না। তাহলে এটার যদি আমি ভোল্টেজ, এটার যদি আমি ডায়াগ্রাম ড্র করি, এটার যদি আমি ডায়াগ্রাম ড্র করি কেমন হবে দেখো। এই পুরোটার অ্যাক্রসে ভোল্টেজটাকে আমি লিখছি ভি আর এল। ভালো করে দেখো, এই এই পয়েন্টে সাপ্লাই ভোল্টেজ যা হবে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ সেম হবে না? হ্যাঁ, কিন্তু এখানকার ভোল্টেজ আর এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিআর, আর এখানকার ভোল্টেজ হচ্ছে ভিএল। তাহলে ভালো করে দেখো তো, ভি আর এল ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল লেখা যায় কিনা? হ্যাঁ স্যার লেখা যায়। হ্যাঁ, এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ ডিফারেন্স হবে, কতটা ডিফারেন্স হবে আমি জানি না, বাট এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজের যদি সাম করি তবেই আমি ভি আর এল পাবো। আবার এই ভোল্টেজটা, এটা হচ্ছে ভিএস, আমি কি ভি আর এল ইকুয়াল টু ভিএস বলতে পারি, বলো? হ্যাঁ স্যার বলতে পারি। বলতে পারি, চলো। হ্যাঁ এইবার তো খেলা জমে গেছে, দেখো। তাহলে আমি যদি এবার ফেজার ডায়াগ্রাম ড্র করছি, ওকে, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটা আর এর মধ্যে দিয়েও যাবে, আবার এল এর মধ্যে দিয়েও যাবে। কোথাও ভাগ হচ্ছে দেখো তো, এখানে কারেন্ট কোথাও ভাগ হচ্ছে, এখানে কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না। তাহলে হ্যাঁ, তাহলে আমি যদি এই ভোল্টেজটাকে, এই যে আমি এটাকে রেফারেন্স ধরলাম, এটাকে ভিএসও বলতে পারি, আবার কি বলতে পারি, ভি আর এলও বলতে পারি। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এই ভোল্টেজটাকে কি করবে? একটা কাজ করো দাঁড়া, এইভাবে করো না, আমি কারেন্টটাকে ধরছি রেফারেন্স, কারেন্টটাকে রেফারেন্স ধরছি। হ্যাঁ দেখো, কারেন্টটাকে আমি রেফারেন্স ধরছি, বলো? তাহলে এই কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যাচ্ছে, আবার ইন্ডাক্টরের মধ্যে দিয়েও যাচ্ছে, তো বলো আই কারেন্টটা, কারেন্ট তো একটাই, ইয়েস অর নো? কারেন্ট একটাই, কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না, কারেন্ট একটাই, একটাই কারেন্ট এখান থেকে গিয়ে এখানে ঢুকে যাচ্ছে, কোথাও ব্রাঞ্চ নেই। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সেম কারেন্ট। এবার রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ভি আর, এটা এই কারেন্টকে কি করবে, ল্যাগ, লিডিং না সেম ফেজ, কি হবে?
সেম ফেজ হবে, হ্যাঁ। এটা ভিআর। এইটুক সবাই বুঝেছো না বোঝনি বলো? কি বললাম আরেকবার বলছি। আমি প্রথমে কারেন্টকে রেফারেন্স নিলাম, কারেন্টকে যে কোনো একজনকে রেফারেন্স নিতে পারো, হ্যাঁ। কারেন্টকে আমি 0 ডিগ্রিতে ধরলাম, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ভিআর, হ্যাঁ কারেন্ট আই যাবে, তাহলে আইকে আমি 0 ডিগ্রিতে ধরলাম। রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত ধরেছি আমি? ভিআর। আমরা কি জানি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আর ভোল্টেজ কি হয়? সেম ফেজে থাকে, তাহলে সেম ফেজে রেখেছি। বলো এইটুকে কোনো অসুবিধা নেই তো? ন। এবার বলো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে? তার মানে আইএল, এটাই আই, এই কারেন্টটাই যাচ্ছে। ইন্ডাক্টরের ভোল্টেজ কারেন্টকে কি করে? ভেবে স্যার চিন্তে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি করে? ল্যাগ করে 90 ডিগ্রি ল্যাগ। ল্যাগ করে, বাহ। দেখো এইখানে কারেন্টকে রেফারেন্স নেওয়া হয়েছে, ভোল্টেজ তাহলে কি করবে? লিড করবে স্যার। স্যার লিড করবে স্যার। হ্যাঁ, ভোল্টেজ লিড করবে। তাহলে এটা যদি ভিআর হয়, এটা ভিএল, তাহলে এটা কারেন্ট তো একটাই, কারেন্ট দুজনের জন্য একটাই, রেজিস্ট্যান্সের ভোল্টেজটা সেম ফেজে আছে আর ইন্ডাক্টরের ভোল্টেজটা 90 ডিগ্রি লিড করে গেছে। বলো এইটুকু কারো প্রবলেম আছে বলো? নেই। আমরা কি দেখলাম দেখো তো, ভিআর প্লাস ভিএল, এটা কি ভেক্টর সামেশন হবে, ভেক্টর সামেশন। ওকে, তার মানে এইখানে ভালো করে দেখো, আমরা যদি প্যারালালোগ্রাম ল লাগাই, যে রেজাল্টেন্টটা পাবো এটা কি হবে? ভালো করে দেখো তো, এটা যদি ভিএল হয়, এটাকে আমরা ভিএল বলতে পারি, এই দাগটাকে সেমই তো। এটা ভিএল হলে এটাও ভিএল, তুমি যেখানে ইচ্ছা ড্র করো। প্যারালালোগ্রাম ল পড়ো নি ভেক্টরে? ভেক্টর কি বলেছে যে তুমি একটা ফেজারকে এখানেও ড্র করতে পারো, আবার প্যারালাল লাইন হিসেবে এখানেও ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানেও এটা 90 ডিগ্রি লিড করছে, এখানেও এটা 90 ডিগ্রি লিড করছে, কোনো অসুবিধা আছে বলো? এটা ভিএল হলে এটাও ভিএল, একই ব্যাপার। ভেক্টর যার ক্লিয়ার আছে তার কাছে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এটা যদি ভিএল হয় এটাও ভিএল হবে, তাহলে রেজাল্টেন্ট কি পাবো? এইটাই আমি পাবো হচ্ছে ভিআরএল। ভিআরএল বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি হচ্ছে? এই এই ভিআরএলটাই তো এই টোটাল সার্কিটের টোটালটার ভোল্টেজ ভিআরএল, আর টোটালটার কারেন্ট কি? আই। তাহলে এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তার মানে লোড যদি পিওরলি না হয় তাহলে কোনোদিনও 0 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, সামথিং 5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সামথিং 5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে আরেকবার আমি বলছি, ব্যাপারটা বোঝো। এই যে এই ডায়াগ্রামটা এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে বলো? এইটা কেন ভিএল হলো আগে বলো তো কেউ? এটা ভিএল কেন হলো? এটা স্যার 90 ডিগ্রি লিড করছে। লিড করছে, হ্যাঁ লিড করছে 90 ডিগ্রি। তাহলে আমি এখনই কি বললাম? প্যারালালোগ্রাম ল, এটা একটা ল আছে, ভেক্টর যদি কেউ পড়ো তাহলে ওখানে দেখবে। হয়েছে আমাদের, তোমাদের হয়ে গেছে? প্যারালালোগ্রাম না হয়েছে? বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে ওখানে বলেছে যে তুমি যদি এখানে একটা প্যারালাল লাইন আর এই সেম প্যারালাল লাইন যদি এখানে ড্র করো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তার মানে এটা আর এটা সেম, যদি সেম হয়, দেখো এদের দুজনের ভেক্টর সামেশন হচ্ছে ভিআরএল, ভেক্টর সামেশন। তার মানে ভেক্টর সামেশন মানে কি করে হয়? এই দুটোকে যে যে লাইনটা এটা দিয়ে ড্র মানে জয়েন করছে, এটাই তো ওদের ভেক্টর সামেশন। কথাটা বুঝলে? দেখো এটা ভিআর
আর এটা ভিএল, এটা ভিআর। এদের যে রেজাল্টেন্ট হবে, রেজাল্টেন্ট বলা হয়, এটাই হচ্ছে ভিআরএল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভিআরএল, এটাই হচ্ছে ভিআরএল। তাহলে অ্যাকচুয়ালি ভিআরএল এর সঙ্গে আই এর মধ্যে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে বলো? 5 45 অ্যাঙ্গেল, 45 নয়, 5 অ্যাঙ্গেল। এটা হ্যাঁ, আমরা 45 বলতে পারি না, এটা লোডের ওটা কেমন কি আছে সেটা জানি না, না দেখতে মনে হচ্ছে 45। যদি যদি ধরো, এবার এটা ডিপেন্ড করে হচ্ছে কম্পোনেন্টটার উপর যে এই অ্যাঙ্গেলটা কেমন হবে। দেখো দেখো দেখো, যদি যদি এইরকম হতো, যদি দেখা গেল যে রেজিস্টিভ কম্পোনেন্ট মানে আর এর ভ্যালু অনেক বেশি আর এল এর ভ্যালু অনেক কম, দেখা গেল আর এর ভ্যালু অনেক বেশি ভিআর আর এল এর ভ্যালু অনেক কম, তাহলে এদের মধ্যে যদি আমরা এটা কি 45 ডিগ্রি হবে বলো? না স্যার, তার মানে লোডটা যত রেজিস্টিভ হবে তত অ্যাঙ্গেল কি হবে, কমতে থাকবে। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি হবে, তত কমতে থাকবে, কমবে। আর লোডটা যত ইন্ডাকটিভ হবে তত পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি হবে, বাড়বে। কস 0 ডিগ্রির ভ্যালু 1, কস 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে যত যত অ্যাঙ্গেল কমবে তত আমরা 1-এর কাছাকাছি ভ্যালু পাবো না? অ্যাঙ্গেল যত কম হবে তত 1-এর কাছাকাছি ভ্যালু পাবো। হ্যাঁ, তার মানে অ্যাঙ্গেল এখানে তুমি যত কম, আরও যদি কম হয় আরও ভালো অ্যাকুরেট ভ্যালু পাবে। তার মানে অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকেই আসছে। তার মানে তুমি যদি একটা লোডকে, তার মানে তুমি যখন এই যে তোমার বাড়িতে যে ফ্যানটা ঘুরছে সেই ফ্যানটাকে যত বেশি ইন্ডাকটিভ করবে তত তোমার লাভ। কেন বলো তো? এই জন্য পিওর কপার ওয়াইন্ডিং দিতে বলে। হ্যাঁ, পিওর কপার ওয়াইন্ডিং দিতে বলে এই জন্য। ঠিক আছে, বুঝতে পারবে সব কিছু আস্তে আস্তে। আগে বলো যে এই যে এই ডায়াগ্রামটা ড্র করা কি কোনো ডাউট আছে বলো তো? না স্যার, তাহলে তোমরা একটা ড্র করো, আমি আরেকটা দিচ্ছি, দেখো ট্রাই করো। দেখো ভুল হলে আমার সামনে তো ভুল হবে না, পরীক্ষায় তো ভুল হচ্ছে না, আমার সামনে ভুল করলেও ভালো। শেখার জন্য পড়ো, ঠিক আছে, জানার জন্য পড়ো, পাস করার জন্য পড়ে লাভ নেই। সবাই পাস করবে, সবাই। আজ পর্যন্ত কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ফেল করেনি, ওই একটা সাপ্লি পাবে, পরের সেমিস্টারে পাস করে যাবে, ও কোনো ব্যাপার না। আলটিমেট শেখার জন্য পড়ো, জীবনে ভালো জব পাবে, বুঝতে পারলে, অনেক বড় কিছু করতে পারবে। সো এটা হচ্ছে আর, এটা সি, ওকে। তাহলে আমাকে বলো যে এই যে টোটাল যে ভোল্টেজটা হবে এটাকে আমি নাম দিচ্ছি ভি আর সি, আর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা আই কারেন্ট, দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, রাইট? বলো। হ্যাঁ স্যার। চলো এবার ফেজারটা আমি ড্র করব, তোমরা বলবে কাকে রেফারেন্স নেব বলো। স্যার ভিআর কে নেন। ভি আর কে রেফারেন্স দিলে হবে। ভি আর মানে এখানকার ভোল্টেজ, কিন্তু ভি আর, এখানকার ভোল্টেজ হচ্ছে ভিসি। স্যার ভিসি কে নেন স্যার, ভিসি কে। ভিসি কে, হ্যাঁ স্যার। ওকে ভিসি। এবার বলো ভিসির কারেন্ট কোন দিকে থাকবে? স্যার সেম দিকে থাকবে। কেন? স্যার ভিসির কারেন্ট স্যার ওপর দিকে থাকবে স্যার। কারেন্ট উপর দিকে থাকবে, হ্যাঁ। ওকে ঠিক আছে, থাকলো। এবার ভিআর কোন দিকে নেব? স্যার ভিসি যেদিকে নিয়েছি কেন? স্যার এইদিকে নেব। কেন? স্যার আচ্ছা স্যার, না কারেন্টের দিকে নেব স্যার, কারণ কারেন্টের সেম ডাইরেকশন হয় স্যার। হ্যাঁ একদম, তার মানে এটাকে আমরা কি নেব, এই রকম জায়গায় নেব ভিআর।
হ্যাঁ, তারপরে বলো। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট বের করলে এটাই আমার কি হবে? ভিআরসি। অনেকেই বুঝতে পারোনি, দেখো খুব সুন্দর বলেছে, গুড বয়। দেখো সবার আগে তোমরা কি করবে, কারেন্টকে রেফারেন্স নেবে, কারেন্টকে, ওকে। তাহলে এই মেন কারেন্ট আই, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে তো। তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কি হবে? এই আই কারেন্টের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? স্যার 90 ডিগ্রি। ধরে পেটাবো তোমাদের। স্যার স্যার আরেকবার বল। রেজিস্ট্যান্সের ভোল্টেজ কারেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? স্যার 0 ডিগ্রি স্যার। এক্স্যাক্টলি 0 ডিগ্রি। জিরো ডিগ্রি। ভিআর, ভিআর। এবার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তার মানে এই কারেন্টটাই যাচ্ছে, এই কারেন্টটাই। তার মানে কারেন্ট আর ড্রয়িং করার কিছু নেই, এটাই থাকবে। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ এই কারেন্টকে কি করবে? ল্যাগ, লিডিং, হোয়াট ইজ দ্যাট, কি করবে? স্যার ল্যাগ করবে স্যার। হ্যাঁ, উল্টোটা হচ্ছে। দেখো কারেন্টকে রেফারেন্স দিলে ভোল্টেজ ল্যাগ করবে তো, বুঝলে সবাই? ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা দেখো, আগে ছবিটা খোলো সবাই। ক্যাপাসিটার যখন আমরা শিখেছিলাম তখন আমরা দেখলাম না যে এটা যদি ভিসি হয়, কারেন্ট কি করছিল? উপর দিকে হচ্ছিল আইসি। তাহলে আমরা আইটাকে এখানে নিয়েছি, আইটাকেই নিয়েছি এখানে। তাহলে ভিসি কি হবে? আবার কারেন্টকে ভোল্টেজ কি করছিল? ল্যাগ করছে। তাহলে এই যে কারেন্টকে ভোল্টেজ ল্যাগ করছে, তাহলে এটা হচ্ছে ভিসি। ডাউট নেই তো? কাকে রেফারেন্স নিচ্ছ সেটা হচ্ছে ব্যাপার, তুমি কাকে রেফারেন্স নিচ্ছ। আমি ভিসিকে রেফারেন্স, তার মানে আমরা বলতে পারি যে ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজকে লিড করে, ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজকে লিড করে। এই যে লিড করলো, উপর দিকে ওঠা মানে লিড, এই যে এখানে উপর দিকে উঠছে মানে লিড, একই ব্যাপার। তুমি কোথায় নিচ্ছ সেটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এদের রেজাল্টেন্ট যদি আমি বের করি, এটা আমার রেজাল্টেন্ট, এটাই হচ্ছে ভি আর সি। তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেল, এটাই হচ্ছে ফাই। বলো, বুঝেছো সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ভিডিওটা তোমরা আরেকবার বাড়িতে সবাই দেখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এর পরের দিন আরেকটা ক্লাস হবে, তারপরে তোমাদের ট্রান্সফর্মার স্টার্ট করবো, ঠিক আছে? সো ট্রান্সফর্মার, হ্যাঁ বলো। স্যার আমরা তো জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে লিড করে। একদম। এখানে ইন্ডাক্টর, হচ্ছে তাহলে এই ইন্ডাক্টরের জিনিসটা ক্ষেত্রে বুঝলাম না। এটা 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 ক্যাপাসিটার আছে তো, ক্যাপাসিটারের ক্ষেত্রে কি করে বলো? ভোল্টেজ কি করে, মানে কারেন্ট কি করে বা ভোল্টেজ কি করে? বুঝলাম না তোমার কথাটা, বলো বলো। ক্যাপাসিটারের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন বলো। বুঝতেই পারছি না গো, বলো বলো, চেষ্টা করো। দেখো আমরা যে শিখেছি, দেখো দেখো দেখো, এ ধরো একটা ক্যাপাসিটার নিলাম, ক্যাপাসিটারের ভোল্টেজ হচ্ছে ভিসি, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি। তাহলে ভোল্টেজটাকে যদি রেফারেন্স নিই, আই কোন দিকে হবে, উপরে না নিচে? উপরে হবে, ওকে। তাহলে এটা আইসি। যদি আমি কারেন্টটাকে রেফারেন্স নিই, তাহলে ভোল্টেজ কোন দিকে হবে? তখন ভোল্টেজ নিচে। হ্যাঁ, নিচের দিকে স্যার। তার মানে এই যে কারেন্ট থেকে আমি ভোল্টেজের দিকে নামছি, এখানেও দেখো কারেন্ট থেকে ভোল্টেজের দিকে নামছি না, সেম ডাইরেকশন। তাহলে এখানেও কি হচ্ছে, কারেন্ট থেকে ভোল্টেজের দিকে নামছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি জাস্ট শুধু তোমার মানে রেফারেন্স ডায়াগ্রামটাকে চেঞ্জ করছো, তোমার রেফারেন্সটাকে তুমি শুধু চেঞ্জ করছো, আর কিছু নয়, ওকে। তো আজকে বহুত জিনিস শিখিয়েছি, ভালো করে নেক্সট দিন ভিডিওটা আরেকবার দেখে তবে ক্লাসে আসবে। আমি জিজ্ঞাসা করবো কিন্তু সবাইকে কোশ্চেন,
নেক্সট আরেকটা ক্লাস হওয়ার পরে তোমাদের ট্রান্সফর্মার স্টার্ট হবে। ওকে, সো ভালো করে আমি চাইছি যাতে আমাদের ফান্ডামেন্টালটা সবার ক্লিয়ার থাকে। নেক্সট দিন আর একটা ক্লাস হবে পোলার রেক্ট্যাঙ্গুলারের উপরে, তারপরে ট্রান্সফর্মার স্টার্ট হবে। তো তার আগে সবাই এগুলো একদম ভালো করে দেখে আসবে। চলো, ওকে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। গুড নাইট।